পরে প্যাসিভ আয়ন আপটেক মেকানিজম, অ্যাক্টিভ আয়ন আপটেক মেকানিজম এবং ডিফারেন্সেস বিটুইন প্যাসিভ এন্ড অ্যাক্টিভ আয়ন আপটেক, এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা। তো ফার্স্ট এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে, দেয়ার আর 3 ওয়েজ ইন হুইচ নিউট্রেন্ট আয়নস ইন সয়েল সলিউশন মে রিচ টু দ্য রুট সারফেস। অর্থাৎ সয়েল সলিউশনে যে নিউট্রেন্ট গুলো থাকে, হ্যাঁ, সেটা তোমার কিভাবে মানে এই রুট সারফেসে পৌঁছায়, সেই ওয়েগুলো একটু আমরা বলবো প্রথমে। তো এর মধ্যে নাম্বার 1 হলো রুট ইন্টারসেপশন, নাম্বার 2 মাস ফ্লো, নাম্বার 3 ডিফিউশন। তো রুট ইন্টারসেপশনটা হচ্ছে মূলত এটা ঘটবে হচ্ছে যখন নিউট্রেন্ট আয়ন গুলো রুট সারফেসের কাছাকাছি আসবে, তখন জাস্ট আয়ন এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জের মাধ্যমে এই জিনিসটা ঘটে। বিশেষ করে রুট সারফেস কিছু অ্যাসিডিক এক্সুডেটস মানে সেক্রেট করে, সেইগুলো যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন। অন দ্য আদার হ্যান্ড, clay particle and some part of organic matter also contains some cation like potassium. So these ions are exchanged by a mechanism is called contact exchange mechanism or contact exchange theory. So this slide shows the contact exchange theory. Contact exchange টা হচ্ছে যে ion attached to the surface of root hairs may exchange with ions held on the clay surface and organic matter in soil. অর্থাৎ এখানে তোমার দেখো যে এই রুট সারফেসে আমি যেটা একটু আগে বলছিলাম যে এখানে রুট থেকে যে এক্সুডেট সেক্রেশন হয় সেটা হচ্ছে কিছুটা স্লাইটলি মানে অ্যাসিডিক। তো অ্যাসিডিক দ্যাট মিন্স কন্টেইনস সাম হাইড্রোজেন আয়ন। On the other hand, clay surface holds potassium ion and other some cations and anions. So these ion may be exchanged. তো এখানে যে ঘটনাটা ঘটে যে তোমার এই হাইড্রোজেন আয়নও একটা নির্দিষ্ট ভলিউমে এটা মানে দুলতে থাকে, আবার অন্যদিকে এই ক্লে সারফেসে যে অ্যাডজর্ব যে ক্যাটায়ন থাকে সেও কিছুটা মানে দুলতে থাকে। তো একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে এরা মনে করো দুলতে থাকে। এই মানে দোলাচলের মধ্যেই এক সময় তাদের এই যে বাউন্ডারি এটা অতিক্রম করে, যখন অতিক্রম করে তখন এই পটাশিয়াম চলে যায় হাইড্রোজেনের জায়গায় এবং হাইড্রোজেন চলে আসে পটাশিয়ামের জায়গায়। দেখো যে সামনের ফিগারে এখানে দেয়া আছে যে এখানে এটা হচ্ছে মানে এক্সচেঞ্জ হওয়ার পরে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি অনুযায়ী প্রথমে ধরো এই যে রুট হেয়ারের সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আয়ন এটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এটা মানে অসিলেশন হতে থাকে এবং ক্লে সারফেসে যে পটাশিয়াম আয়ন আছে এটাও মনে করো যে একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে এটা অসিলেশন হতে থাকে। তো এক পর্যায়ে এরা একে অপরে মানে জায়গা পরিবর্তন করে। এই জায়গা পরিবর্তন করলে এখানে পটাশিয়াম চলে যায় রুট সারফেসে এবং হাইড্রোজেন আয়ন চলে আসে ক্লে সারফেসে। তো এটাই হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মেকানিজম। তো আমি লিটারেচারটা একটু পড়ি যে আয়ন অ্যাটাচ টু দ্য সারফেস অফ রুট হেয়ারস। এই রুট হেয়ারে যে হাইড্রোজেন আয়নটা আছে এই আয়নটা মে এক্সচেঞ্জ উইথ আয়নস হেল্ড অন দ্য ক্লে সারফেস এন্ড অর্গানিক ম্যাটার। তো ক্লে সারফেস এখানে কি আছে? পটাশিয়াম আয়ন আছে। এই পটাশিয়াম আয়ন এই হাইড্রোজেন আয়ন দ্বারা এক্সচেঞ্জ হতে পারে। এর পরের পয়েন্টে আছে আয়নস ইন বোথ সাইডস আর হেল্ড বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স and tend to oscillate within a certain volume। যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে এখানে তোমার
এই বোথ সাইডে যে আয়ন আছে এই আয়ন কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে এখানে মানে অ্যাডজর্ব কন্ডিশনে থাকে এবং এখানে বলা হয়েছে হেল্ড বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এন্ড টেন্ড টু অসিলেট। অসিলেট মানে হচ্ছে এটা হচ্ছে মানে দুলতে থাকা আর কি, অসিলেশন। হ্যাঁ, অসিলেট উইদিন এ সার্টেন ভলিউম। এটা একটা নির্দিষ্ট হাইড্রোজেন আয়ন তার একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে সে দুলতে থাকে এবং পটাশিয়াম আয়ন ক্লে সারফেসে সেও তার একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে দুলতে থাকে। হোয়েন দ্য অসিলেশন ভলিউম অফ টু আয়নস ওভারল্যাপ। তো যখন এই হাইড্রোজেন আয়ন মানে দুলতে গিয়া পটাশিয়ামের জায়গায় চলে আসে এবং পটাশিয়াম দুলতে গিয়ে আসে চলে যায় হাইড্রোজেনের জায়গায়, তখনই এই দুইটা আয়নের মধ্যে এক্সচেঞ্জ ঘটে এবং এই যে এক্সচেঞ্জ ঘটে একটা আরেকটার জায়গায় চলে যায়, এইটা কি বলা হয় কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি বা কন্টাক্ট এক্সচেঞ্জ মেকানিজম। ওকে, তো এটা কি তোমরা বুঝতে পারছো কন্টাক্ট এক্সচেঞ্জ মেকানিজমটা কি বা থিওরিটা কি? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষাতে কিন্তু থাকবে, বুঝছো? এটা না বুঝলে আচ্ছা আমি কি একটু মানে এই ফিগারটাকে একটু আঁকাই দেখাই দেবো তোমাদের, তাহলে কি সুবিধা হয়? আচ্ছা, তা আমি একটু আহ, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, জি স্যার, তারপরও বুঝতে জাস্ট পারছি। এই ফিগারটা কিন্তু মেইন, বুঝছো? মানে ফিগারটা একটু আঁকাইতে হবে, ফিগারটা না আঁকাইলে হবে না। ফিগারটা আচ্ছা, আমি একটু ফিগারটা একটু তোমাদেরকে একটু দেখাই। এখানে তোমার প্রথমে থাকবে হচ্ছে এই যে একটা জাস্ট মানে রুট আমরা দেখাইলাম, এই রুট দেখাইলাম। এখন আমি শুরুতেই বলছিলাম যে তোমার রুট সাধারণত কিছু অ্যাসিডিক মানে সাবস্টান্স যেগুলো সেক্রেট করে, তার মধ্যে অ্যাসিডিক মানে হচ্ছে এখানে হাইড্রোজেন আয়ন আছে। হ্যাঁ, তো এখানে তুমি দেখাও একটা হাইড্রোজেন আয়ন দেখাও। তো এই হাইড্রোজেন আয়ন এটা একটা নির্দিষ্ট ভলিউমের ভিতরে এটা মানে অসিলেট করছে। তো এটা দেখালাম। এই পাশে আবার দেখাইতে হবে একটা ক্লে। তো ক্লে আমরা এভাবে জাস্ট এই ক্লে সারফেস একটু দেখাই দিই। তো ক্লে সারফেসে থাকে হচ্ছে তোমার নিউট্রেন্ট আয়নস। আমরা নিউট্রেন্ট আয়নস বলতে এখানে আমরা যদি পটাশিয়ামকে দেখাই, তো পটাশিয়াম আয়ন দেখাইলাম। এখন এই পটাশিয়াম আয়ন সে এখানে দুলতে থাকবে এটার সাথে। এখন এর পরের ফিগারটা হবে, পরে দেখাইলা যে এখানে কিয়া পরে হবে জাস্ট আমার এই রুটে চলে গেল হচ্ছে এখানে চলে আসলো পটাশিয়াম আয়ন আর কেলের সাথে চলে গেল
পটাশিয়াম আয়ন এখানে ক্লেতে আসলো হচ্ছে আহ আবার কি হইলো? বন্ধ হয়ে গেছে, না, স্ক্রিন শেয়ার ঠিক আছে। মিনিমাইজ করে মানে সাইড করে আচ্ছা, আমরা আহ এটা তো ভালো একটু মানে ড্রয়িং করে দেখাইতে পারলাম না। তোমরা কি এটা বুঝতে পারছো? রাহাত, আবু রাহান, স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখানে মূলত ঘটনাটা ঘটে হচ্ছে পটাশিয়ামটা চলে যাবে হচ্ছে হাইড্রোজেনের জায়গায়, বুঝছো? এবং হাইড্রোজেন চলে আসবে পটাশিয়ামের জায়গায়। এই যে এক্সচেঞ্জটা ঘটে এইটাই হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি বা কন্টাক্ট এক্সচেঞ্জ মেকানিজম যেটা আমরা বলি। তো পরীক্ষায় তোমাদের কোশ্চেন থাকতে পারে যে হোয়াট আর দ্য ওয়েজ অফ নিউট্রিয়েন্ট আয়ন ইন সয়েল সলিউশন রিচ টু দ্য রুট সারফেস। তো সেখানে তোমাদের এই তিনটা যে ওয়ে আছে এই তিনটার নাম বলতে হবে, নাম লিখতে হবে আর কি। এই যে রুট ইন্টারসেপশন, তারপর হচ্ছে মাস ফ্লো, আর নাম্বার 3 হচ্ছে রুট ডিফিউশন। এখন রুট ইন্টারসেপশনের আমি একটু বলে দিছি, কিন্তু মেইন হচ্ছে তোমার এই কন্টাক্ট এক্সচেঞ্জ মেকানিজমটা, এটা একটু মানে বুঝাই বলতে হবে। তো এখানে তিনটা পয়েন্টই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা পয়েন্ট বলে এই ছবিটা আঁকাই দেবা। আচ্ছা, এরপরে আমরা আসি মাস ফ্লো। মাস ফ্লোটা হচ্ছে ওইরকম কিছুই না। মাস ফ্লো হচ্ছে mass flow is a process in which plant nutrient ions and other dissolved solids are transported by the flow of water in the soil to the plant roots due to the uptake of transpirational water by plants. তো এটা দিয়ে মূলত আমরা বোঝাইতে চাচ্ছি যে তোমার সয়েল যখন সয়েলের যে নিউট্রিয়েন্ট গুলো আছে সয়েল ওয়াটারের সাথে, মূলত যেটাকে আমরা সয়েল সলিউশন বলি, এটা বিশেষ করে প্লান্ট যখন মানে ট্রান্সপিরেশনাল ওয়াটারটাকে যখন সে আপটেক করে তখন একটা মানে সয়েল সলিউশনে একটা টান তৈরি হয়। হ্যাঁ, তো ওয়াটারটা দেখা যাচ্ছে না স্যার। মানে একটা ফ্লো তৈরি করে। তো সেই ফ্লোর সাথে নিউট্রিয়েন্ট গুলো মানে ঢেউয়ের আকারে মানে আসতে থাকে। তো এইটাকে বলা হয় মাস ফ্লো। বুঝতে পারছো? মানে ওয়াটারের যে ফ্লো তৈরি হয়, অর্থাৎ ট্রান্সপিরেশনাল ওয়াটার যখন প্লান্ট মানে আপটেক করে তখন মানে সয়েলের সলিউশন যেটা আছে সেইটা প্লান্ট যেভাবে আসে, তো এর সাথে মনে করো ওয়াটারের সাথে নিউট্রিয়েন্ট
চলে আসে, এইটা হচ্ছে মাস ফ্লো। এটা এমন মানে জটিল কিছু না। সেই কথাটাই বলা হয়েছে যে মাস ফ্লো ইজ এ প্রসেস in which plant nutrient ions and other dissolved substances are transported by the flow of water. এটা হচ্ছে মেইন কথা। মানে ওয়াটার ফ্লোর সাথে নিউট্রেন্ট এবং আদার যে ডিজলভ সাবস্টেন্সেস আছে সেগুলো চলে আসে। এখন এই যে মাস ফ্লোটা তৈরি হয় কি কারণে? মাস ফ্লোটা তৈরি হয় মূলত তোমার ট্রান্সপিরেশনের কারণে, ইভাপোরেশনের কারণে, অনেক সময় এটা পার্কুলেশনের কারণেও তৈরি হইতে পারে। ঠিক আছে, এটা গেল মাস ফ্লো। এরপরে ডিফিউশন। ডিফিউশনটা একটু এটাও সহজ আছে। ডিফিউশন ইজ দা মুভমেন্ট অফ এ পার্টিকুলার নিউট্রেন্ট অ্যালং উইথ। স্যার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার, হোয়াইট বোর্ড আছে স্যার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি স্লাইড দেখাচ্ছি। স্লাইড না দেখলে তো হবে না। স্লাইড কোনটা দেখো নাই? হোয়াইট বোর্ডটাই দেখা যাচ্ছে স্যার। ও, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হোয়াইট বোর্ডটা কেটে দেয় তাহলে। এখন কি স্লাইড দেখা যায়? না স্যার। ও, তাহলে স্লাইড শেয়ার করতে হবে। দাঁড়াও। এখন দেখা যায় স্যার। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো আগেরটা কি দেখছিলা? ডিফিউশন দেখছিলা না দেখো নাই? দেখা যায় না স্যার তখন। আচ্ছা, তাহলে এখন এখন দেখতেছো? জি স্যার, এখন দেখা যায় স্যার। আচ্ছা, তো এখন দেখা গেলে আমি এটা একটু ডিফিউশনটার একটু বর্ণনা দিই। ডিফিউশনটা, আচ্ছা এর আগে মাস ফ্লোটা দেখছিলা? না স্যার। এটা দেখো নাই, শুধু রুট ইন্টারসেপশন আর কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরিটা দেখছো, তাই না? ওগুলো দেখছি স্যার। আচ্ছা, তাহলে মাস ফ্লোটা একটু আমি বলি। মাস ফ্লোটা হচ্ছে মূলত, mass flow is a process in which plant nutrient ions and other dissolved substances are transported by the flow of water in the soil to the plant roots due to uptake of transpirational water by plants. অর্থাৎ প্লান্ট যখন তোমার ট্রান্সপিরেশনাল ওয়াটারটা আপটেক করে, হ্যাঁ, তখন মনে করো সয়েলে যে ওয়াটার আছে সেই ওয়াটার একটা মানে টান তৈরি হয়, হ্যাঁ, মানে একটা ফ্লো তৈরি হয়। এই ফ্লোর সাথে মূলত মানে নিউট্রেন্ট এবং ডিজলভ সাবস্টেন্সেস আদার যেগুলো আছে, মনে করো কোনো মানে আদার্স কোনো মানে ক্যাটায়ন থাকতে পারে বা কোনো বেনিফিশিয়াল কোনো আয়ন থাকতে পারে, এই জিনিসগুলো এই ফ্লোর সাথে মনে করো রুটের ভিতরে ঢুকে, বুঝতে পারছো তো, বা রুট সারফেসের কাছাকাছি আসে। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় মাস ফ্লো। এটা হচ্ছে ভেরি সিম্পল জিনিস। যেমন একটা মনে করো তোমার নদী, নদীতে যখন পানির মানে প্রবাহ থাকে, স্রোত থাকে, স্রোতের সাথে অনেক কিছু ভেসে যায় না? তো এটাও ঠিক সেরকম, যে যখন এই রকম একটা মানে ফ্লো তৈরি হয়, এটা ট্রান্সপিরেশনাল ওয়াটারের কারণে। মূলত ট্রান্সপিরেশন না হলে এই ফ্লো তৈরি হবে না। তো যখনই ট্রান্সপিরেশনটা হয় তখন এই ওয়াটারের একটা মানে ফ্লো তৈরি হয়। এই ফ্লোর সাথে মনে করো যে ডিজলভ যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেই জিনিসগুলো মুভ করে, অর্থাৎ সয়েল সলিউশন থেকে এটা মানে রুট সারফেসে পৌঁছায়। এইটাকে বলা হয় মাস ফ্লো। এটা মূলত মানে ট্রান্সপিরেশন, ইভাপোরেশন এবং অনেক ক্ষেত্রে এটা পার্কুলেশনের কারণেও হতে পারে। নেক্সট হচ্ছে ডিফিউশন। ডিফিউশন ইজ দ্য মুভমেন্ট অফ এ পার্টিকুলার নিউট্রিয়েন্ট along with a concentration gradient. That means nutrient moves from a higher concentration to lower concentration through soil water. যেমন ডিফিউশন মানে এটা বাংলা হচ্ছে ব্যাপন, বুঝছো তো? ব্যাপনটা হচ্ছে যেরকম ধরো তুমি যদি কোনো বিস্কিট ফ্যাক্টরির পাশ দিয়ে হেঁটে যাও, তাহলে দেখবা যে বিশেষ করে ঢাকাতে আমরা যখন এই নাবিস্কো এলাকায় যাই, তো আমরা বিস্কিটের ঘ্রাণ পাই। তো বিস্কিট যেখানে তৈরি হচ্ছে সেখানে কনসেন্ট্রেশন বেশি, এবং যেখানে মনে করো আমরা যে সাইড দিয়ে হেঁটে যাচ্ছি সেখানে কনসেন্ট্রেশন কম। তো এই কনসেন্ট্রেশন বেশি থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যে মুভ করা, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ডিফিউশন।
হ্যাঁ, তো নিউট্রিয়েন্টের ক্ষেত্রেও জাস্ট মানে সয়েল হচ্ছে বাল্ক সলিউশন, সেখানে নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশন বেশি থাকে, আর প্লান্টের যে রুট এরিয়াতে সেখানে কম থাকে। তো স্বাভাবিক কারণে এই বেশি ঘনত্বের যে এলাকা সেখান থেকে মনে করো কম ঘনত্বের দিকে যে প্রবাহিত হওয়া, এটাকে বা মুভমেন্ট করা, এটাকে আমরা বলে থাকি ডিফিউশন। এটা হচ্ছে সয়েল ওয়াটারের সাথে নিউট্রিয়েন্ট এই ডিফিউশন প্রক্রিয়াতেও মুভ করে। আচ্ছা, তো প্রথম পয়েন্টটা ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট, হোয়েন প্লান্ট রুটস অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সারাউন্ডিং সয়েল সলিউশন দেন এ ডিফিউশন গ্রেডিয়েন্ট ইজ সেট আপ। এটা হচ্ছে যখন এইটা কন্টিনিউয়াস চলতে থাকে তখন একটা ডিফিউশন, মনে করো এই প্রক্রিয়াটাও কন্টিনিউয়াস চলতে থাকে, একটা সেট আপ তৈরি হয়ে যায়। ডিফিউশন ডেলিভার্স অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক অ্যান্ড আয়রন টু দ্য রুট সারফেস। ডিফিউশনের মাধ্যমে মূলত তোমার যথেষ্ট পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন এইগুলো রুট সারফেসের কাছাকাছি পৌঁছায়। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আলোচনা করব, এখানে একটা ফিগার আছে, আমি ফিগারটা তোমাদেরকে একটু সবাই কি ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এই ফিগারটা একটু ভালো করে লক্ষ্য করো, এটা এটা বুঝতে পারলেই হবে। হ্যাঁ, তো এই যে আমি তিনটা প্রক্রিয়ার কথা বললাম, প্রথম হচ্ছে রুট ইন্টারসেপশন, তারপর হচ্ছে মাস ফ্লো, তারপর হচ্ছে ডিফিউশন। এই তিনটা প্রক্রিয়াই হচ্ছে পেসিভ। পেসিভ মানে হচ্ছে, বাংলা কি পেসিভের? এই কেউ একটু আনসার দাও, পেসিভের বাংলা কি? স্যার পরোক্ষ। পরোক্ষ। তো এইখানে দেখো তুমি, এই যে ফিগারটা, প্রথমে হচ্ছে রুট হেয়ার, তারপরে এপিডার্মিস, তারপর কর্টেক্স, তারপর হচ্ছে এন্ডোডার্মিস। হ্যাঁ, এখন এই যে আমরা তিনটা মানে প্রক্রিয়া বললাম, এক নম্বরে হচ্ছে রুট ইন্টারসেপশন, নাম্বার 2 হচ্ছে মাস ফ্লো, নাম্বার 3 ডিফিউশন। এই তিনটা প্রক্রিয়াতে মূলত নিউট্রিয়েন্ট আয়ন গুলো এই এন্ডোডার্মিসের মানে আগ পর্যন্ত, অর্থাৎ এই কর্টেক্সের এই যে লাস্ট পর্যন্ত, এইখান পর্যন্ত যাই পৌঁছাবে, এর ভিতরে যেতে পারবে না। অর্থাৎ মূল যে মানে রুট সেল, এর ভিতরে কিন্তু ঢুকতে পারবে না, এই পর্যন্ত আসবে, এই যে এন্ডোডার্মিসের আগ পর্যন্ত। এটা একটু নোট করে রাখো, এন্ডোডার্মিসের, বা বলতে পারো যে এন্ডোডার্মিস পর্যন্ত, এর মানে ওদিকে যেতে পারবে না। এবং এই পর্যন্ত যে আয়নগুলো আসলো, এটা কিন্তু মানে পরোক্ষভাবে, অর্থাৎ ট্রান্সপিরেশনাল ওয়াটারের মাধ্যমে আসলো, অথবা মনে করো যে এটা এই ঢেউয়ের আকারে আসলো ফ্লোর মাধ্যমে, মাস ফ্লো, অথবা আসলো কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরির মাধ্যমে। এখানে কোনো মনে করো এনার্জি বা কোনো কিছুরই প্রয়োজন নাই, এটা অটো অটো মনে করো, কোনো পরোক্ষ কোনো ভাবে এটা মনে করো ঢুকতেছে। এবং এইখানে যে কেউই ঢুকতে পারবে, যে কোনো মনে করো হেভি মেটালও ঢুকতে পারবে, এখানে কোনো মনে করো যে কোনো করোসিভ এলিমেন্ট যেটা, সেটাও ঢুকতে পারবে, এবং নিউট্রিয়েন্ট যেটা বেনিফিশিয়াল প্লান্টের জন্য সেটাও মানে ঢুকতে পারবে। তো সবাই যেহেতু এখানে ঢুকতে পারে, তাহলে এটাকে আমরা কি বলবো, সিলেক্টিভ নাকি নন সিলেক্টিভ? নন সিলেক্টিভ। ওকে, তো এই যে আমাদের মানে পেসিভ আয়ন আপটেক যতটুকু এরিয়ার মধ্যে হলো, অর্থাৎ রুট হেয়ার থেকে নিউট্রিয়েন্ট ঢুকে চলে আসলো কোন পর্যন্ত, রায়হান একটু বলো তো? এন্ডোডার্মিস পর্যন্ত, ঠিক আছে? এন্ডোডার্মিস পর্যন্ত, এন্ডোডার্মিসের মানে ভিতরে কিন্তু যেতে পারছে না। তো এইটুককে বলা হয় পেসিভ আয়ন অ্যাবজর্পশন। তো যদি আমরা এটাকে পেসিভ আয়ন অ্যাবজর্পশন বলি, তাহলে পেসিভ আয়ন অ্যাবজর্পশনের এরিয়া কোনটুকু, কোথা থেকে কোন পর্যন্ত? এন্ডোডার্মিস পর্যন্ত।
এটা কিন্তু মানে এই এরপরে আমি আলোচনা করব অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে মানে পার্থক্য এটা থাকবে পরীক্ষাতে, বুঝতে পারছো? তো এই জন্য আর কি তোমাদেরকে এটা একটু আমি ভালোভাবে এক্সপ্লেন করতেছি। তো এখানে এইটুক হচ্ছে এই জোন যেসব আয়নগুলো মানে এন্টার করে সেই আয়নগুলোকে ভিতরে ঢুকতে বাধা প্রদান করে হচ্ছে ক্যাসপারিয়ান স্ট্রিপ। এ হচ্ছে ব্যারিয়ার। তো এই কারণে আমরা বলি যে ক্যাসপারিয়ান স্ট্রিপ ইজ দ্য ব্যারিয়ার বা বাউন্ডারি মেমব্রেন বিটুইন দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আয়ন অ্যাবজর্পশন জোন। ঠিক আছে, একটু খাতা থাকলে একটু লিখে নাও। হ্যাঁ, এরপর নিচে লেখা আছে, আমি লিটারেচার মানে বুঝাই দেবো না। তো এই ক্যাসপারিয়ান স্ট্রিপটা কিন্তু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কাজ ক্যাসপারিয়ান স্ট্রিপের। তাইলে তুমি আরেকটা জিনিস এখানে তাহলে দেখো, যখন আমি বলবো যে মানে write down the differences between active ion absorption and passive ion absorption, তো তখন তুমি আরেকটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে যে passive ion absorption occurs outside the Casparian strip, হ্যাঁ, আর অ্যাক্টিভ হচ্ছে ইনসাইড দা ক্যাসপারিয়ান স্ট্রিপ। ক্যাসপারিয়ান স্ট্রিপের মানে ভিতরে ঘটে। তো এইটুক বুঝছো কিনা? আবু রেহান, শোনা যাচ্ছে? রায়হান, শোনা যায় স্যার। শোনা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে কয়টা পার্থক্য পাইলা? প্রথমে হচ্ছে মানে প্যাসিভ যেটা বললাম, প্রথমটা কিন্তু প্যাসিভ। প্যাসিভ যেটা ঘটবে হচ্ছে ক্যাসপারিয়ান স্ট্রিপের বাইরে, বুঝতে পারছো? ক্যাসপারিয়ান স্ট্রিপের বাইরে বা এন্ডোডার্মিস যেটা বলো, কিন্তু এখানে মেইনলি এই প্যাসিভলি যেসব আয়ন অ্যাবজর্ব করে প্লান্ট রুটস, সেইটাকে ভিতরে ঢুকতে বাধা প্রদান করতেছে হচ্ছে ক্যাসপারিয়ান স্ট্রিপ। এখন এই ক্যাসপারিয়ান স্ট্রিপ বাধা প্রদান করার পরে এখান থেকে প্লান্ট মূলত সিলেক্ট করে তার যাকে দরকার তাকে সে ভিতরে ঢুকাবে, আর যাকে দরকার নাই তাকে এখান থেকে স্ক্রিনিং করে ফেলে দিবে, ওখানে থেকে যাবে, বুঝতে পারছো? তো এই ক্যাসপারিয়ান স্ট্রিপের ভিতরে দেখো যে তোমার এখানে এন্ডোডার্মিস মানে যে জাইলেম ফ্লোয়েম টোলেম যা আছে, এইটুকুর মধ্যে ঘটতেছে হচ্ছে অ্যাক্টিভ আয়ন অ্যাবজর্পশন। তো অ্যাক্টিভ আয়ন অ্যাবজর্পশন এটা কোথায় ঘটবে? ইনসাইড দা ক্যাসপারিয়ান স্ট্রিপ। তারপরে আরেকটা জিনিস তুমি বলতে পারো, সেটা হচ্ছে যে ইট ইজ এ সিলেক্টিভ প্রসেস, অর্থাৎ এখানে চেক না করে ভিতরে কোনো আয়ন ঢুকবে না, কোনো আয়ন ঢুকবে না, আয়ন এখানে থেকে যাবে, এখানে যত খুশি থাকুক, কিন্তু এই ক্যাসপারিয়ান স্ট্রিপের ভিতরে ঢুকতে হইলে অবশ্যই তাকে মানে চেক করে তারপরে ঢুকানো হবে। এখন প্লান্ট নিজস্ব মেকানিজমই সেই কাজটা করে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ধরো যদি পটাশিয়াম বা সোডিয়াম বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম যাই থাকুক, প্রত্যেকটা আয়নের জন্য একটা করে আয়ন ক্যারিয়ার দরকার হবে। এই আয়ন ক্যারিয়ার ছাড়া, আয়ন ক্যারিয়ার এখানে মূলত তোমার গার্ড হিসাবে কাজ করে, যে মানে এই ভিতর থেকে একটা আয়ন ক্যারিয়ার যাবে এখানে আউটসাইডে গিয়ে, তারপরে সে ওই আয়নের সাথে একটা কমপ্লেক্স তৈরি করবে, যেটাকে বলা হয় আয়ন ক্যারিয়ার কমপ্লেক্স। এই আয়ন ক্যারিয়ার কমপ্লেক্স তৈরি হয়ে তারপরে এই আয়নটা ভিতরে ঢুকবে, নিউট্রিয়েন্ট আয়নটা ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পরে সে আবার মানে ভেঙে যাবে, অর্থাৎ আয়ন ক্যারিয়ার যেটা, এই আয়ন ক্যারিয়ারটা তোমার মানে ভ্যানিশ হয়ে যাবে, অ্যাবলিশ হয়ে যাবে, এবং আয়নটা এখানে মানে ফ্রি হয়ে যাবে। তো এখানে আমরা একটা নতুন জিনিস পাইলাম, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ আয়ন আপটেক যেই জোনে হবে বা অ্যাক্টিভ আয়ন আপটেক যে প্রসেস, এইখানে কিন্তু আয়ন ক্যারিয়ার এটার দরকার আছে, আয়ন ক্যারিয়ার থাকবে। আয়ন ক্যারিয়ার ছাড়া এখানে কোনোভাবে কোনো আয়ন এখানে ঢুকতে পারবে না।
তাহলে তোমরা এখানে বলতে পারো পার্থক্যের মধ্যে যে অ্যাক্টিভ আয়ন আপটেকে আয়ন ক্যারিয়ার ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, আর প্যাসিভে কোনো আয়ন ক্যারিয়ারের দরকার নেই। এখানে মনে করো যে যে যার মতো করে ঢুকে যাবে। আর একটা বিষয় হচ্ছে তোমার এই যে আয়ন ক্যারিয়ার, এটা কিভাবে তৈরি হয়? এই আয়ন ক্যারিয়ারটা তৈরি হয় মূলত মেটাবলিক অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। প্লান্ট যে মেটাবলিজম, যে মেটাবলিক যে অ্যাক্টিভিটি শো করে, এই তখন এই আয়ন ক্যারিয়ার তৈরি হয় এবং সেই আয়ন ক্যারিয়ার মূলত প্রত্যেকটা আয়নকে ইন্ডিভিজুয়ালি সে ভিতরে পাস করাই দেয়। তো এই ফিগারটা একটু গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখানে এই যে আয়ন আপটেক মেকানিজম ডিরেক্টলি, মানে আমরা এখানে একটু বলছি যে প্যাসিভ আয়ন আপটেক প্রথমে, এটা একটু আমি তোমাদেরকে জাস্ট বুঝাই দেই। A considerable fraction of total volume of plant root is accessible for passive ion absorption, অর্থাৎ প্লান্ট রুটের একটা বড় অংশই মূলত এটা প্যাসিভ অ্যাবজর্পশন বা এই প্যাসিভ আয়ন অ্যাবজর্পশনের জন্য এটা অ্যাক্সেসিবল থাকে। The passive ion uptake occurs outside the Casparian strip and plasma lemma, which is the boundary membrane or barriers to diffusion and ion exchange। অর্থাৎ এই যে ক্যাসপারিয়ান স্ট্রিপ বললাম, প্লাজমা লেমাও বলতে পারো সাথে, এরাই হচ্ছে মূলত বাউন্ডারি মেমব্রেন, মানে এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটার মাঝখানে মনে করো যে ব্যারিয়ার বা বাউন্ডারি, এটা যাতে এই অ্যাক্টিভ জোন থেকে মনে করো কোনো নিউট্রেন এটা ডিফিউশন হয়ে বা আয়ন এক্সচেঞ্জ হয়ে এদিকে আসতে না পারে, আবার এদিক থেকে যাতে ওদিকে না যাইতে পারে। Ion in soil solution enter to the root tissue through mass flow, diffusion and ion exchange process। অর্থাৎ এই তিনটা যে প্রসেসের কথা আমি বললাম, এই তিনটা হচ্ছে মূলত প্যাসিভ আয়ন আপটেক। Mass flow, diffusion and ion exchange are passive process because the ion uptake controlled by transpiration, evaporation and ion concentration gradients. These processes are non-selective and do not require energy। আমি যে কথাটা একটু আগে তোমাদেরকে বলছি। এরপরে দেখো অ্যাক্টিভ আয়ন আপটেক মেকানিজমে কি আছে? The membrane that provides the boundary between the apparent free space and the interior contents of root cells is called plasma lemma। এটুক না লিখলেও চলবে, এটা প্লাজমা লেমার কথা আমরা বলছি, কিন্তু এটা না বললেও চলবে। Ions that were passively absorbed occupy space between cells। এই যে মানে কর্টেক্সের যে মানে মাঝখানে যে ফাঁকা জায়গা আর কি, যে কর্টিক্যাল সেলগুলোর মধ্যে, ওইখানে এলে মূলত এর অবস্থান করে। দ্য ক্যাসপারিয়ান স্ট্রিপ অ্যান্ড প্লাজমা লেমা প্রিভেন্ট প্যাসিভ ট্রান্সপোর্ট টু নিউট্রিয়েন্ট আয়নস ইনসাইড দ্য সেল। অর্থাৎ এই প্যাসিভ জোন থেকে সরাসরি যে অ্যাক্টিভ জোনে চলে যাবে, এইখানে ক্যাসপারিয়ান স্ট্রিপ এবং প্লাজমা লেমা এটা বাধা প্রদান করে। আয়ন ট্রান্সপোর্ট অকার্স প্লাজমা লেমা টু সাইটোপ্লাজম রিকোয়ার্স এনার্জি। দিস এনার্জি কামস ফ্রম সেল মেটাবলিজম। এখানে যে এনার্জি দরকার হবে সেটা আসবে হচ্ছে সেল মেটাবলিজমের মাধ্যমে। আচ্ছা, এই মোটামুটি তোমার অ্যাক্টিভ এবং প্যাসিভ আয়ন আপটেক মেকানিজম বললাম। তবে এখান থেকে কিন্তু মানে এই যে পার্থক্য যেটা, এটা কিন্তু মাস্ট থাকবে, ঠিক আছে? রাহান বুঝতে পারছো? আবু রাহান, স্যার। যেটা বুঝাইলাম এটা কি বুঝছো? স্যার। আচ্ছা, তাইলে এখান থেকে কিন্তু মাস্ট কিন্তু কোশ্চেন আনসার করতে হবে। এটাকে মানে কোনো অপশন পাবা না যে এটা বাদ দিয়ে অন্য কিছু করব, বুঝছো? অতএব ভালোভাবে বুঝে নাও। এরপরে আমি যদি এটা বুঝে থাকো তাহলে একটু সালফারে যাব। পার্থক্য লেখার ক্ষেত্রে কি স্যার এই ফিগারটাও ড্র করতে হবে? যদি পার্থক্য মানে বুঝাইতে চাও ফিগারটা, হ্যাঁ ফিগারটা ড্র করলে তো পার্থক্যটা সহজে বোঝা যাবে। তাহলে তুমি দেখাবা কেমনে যে এই প্যাসিভ জোন কতটুকু। একটা ফিগার আঁকাইয়া, হ্যাঁ, শুধু এই ফিগারটা আঁকাইয়া দুই দিকে দেখাই দেবা অ্যাক্টিভ প্যাসিভ। তোমার এখানে এই ফিগারের এইটুক হলো, এইটুক হচ্ছে অ্যাক্টিভ জোন। এই যে তোমার এন্ডোডার্মিস থেকে এন্ডোডার্মিসের এই এই সেলের মাঝখানে হচ্ছে থাকে তোমার ক্যাসপারিয়ান স্ট্রিপ। এই সেলের মাঝখানে মনে করো একটা পর্দার মতো আর কি, হ্যাঁ। এটা এখানে দেখায় না ওইভাবে, কিন্তু এটা এরকম ধরো তুমি একটু মানে এইভাবে একটু ছোট ছোট দাগ দিয়া মানে একটু
মানে যেভাবে আমরা একটু কালার করি না হালকা হালকা, এখানে মাঝখান দিয়ে একটু ওইভাবে দেখাই দেবা, বা একটা সোজা দাগ দিয়ে মানে ডট ডট দিয়ে এইভাবে দেখাই দেও যে এটা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এই ক্যাসপেরিয়ান স্ট্রিপই মূলত ক্যাসপেরিয়ান স্ট্রিপের ভিতর সাইডটা হচ্ছে মনে করো অ্যাক্টিভ জোন, আর আউটসাইডটা হচ্ছে মনে করো প্যাসিভ জোন। হ্যাঁ, এরপর তুমি জাস্ট এখানে যে প্যাসেজ সেল টেল দিছে এগুলো দরকার নাই, বুঝছো? তুমি জাস্ট দেখাবা ক্যাসপেরিয়ান স্ট্রিপ, তারপর হচ্ছে এই রুট হেয়ারটা দেখাইও, এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, জাইলেম, ফ্লোয়েম, এতটুকু দেখাইলেই হবে, এর বাইরে আর কিছু দেখানো লাগবে না। এটুক পারবা না দেখাইতে? জি স্যার। আচ্ছা, তো এটুক দেখাইয়া তারপরে পার্থক্যটা লিখে দিবা, ঠিক আছে? তাহলে এখন একটু বলো পার্থক্য কি, প্রথম পার্থক্যটা কি লিখবা বলো, আমি একটু শুনি। আমি কি আরেকবার একটু বলবো? জি স্যার, পার্থক্যটা হ্যাঁ, পার্থক্যটা প্রথম স্যার হচ্ছে প্যাসিভ অ্যাবজর্পশন হয় হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপের বাইরে, আর অ্যাক্টিভ অ্যাবজর্পশন হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপের ভেতরে, ইনসাইডে। ইনসাইড দা ক্যাসপেরিয়ান স্ট্রিপ। হ্যাঁ, তারপর এক্সট্রা না কোনো, মনে করো কোনো এনার্জি লাগবে না, এটা তো অটো। মনে করো ঢেউয়ের সাথে সাথে যাচ্ছে নিউটন, কেউ মনে করো নদীর স্রোতের সাথে মনে করো কচুরিপানা ভাসে যাচ্ছে, এটা কি কেউ মানে কেউ কি ধাক্কাই দিচ্ছে? এমনি যাচ্ছে। জাস্ট যখন তোমার ট্রান্সপিরেশনাল ওয়াটারটা আপটেক করে প্লান্ট, হ্যাঁ, তখন একটা মানে ফ্লো তৈরি হয় না? এই ফ্লোর সাথে মনে করো নিউটন চলে আসে, কিন্তু আসে কোন পর্যন্ত? আসতে পারবে হচ্ছে ক্যাসপারিয়ান স্টেপের আগ পর্যন্ত, বুঝছো? এটা হচ্ছে প্যাসিভ জোন। তাহলে প্যাসিভ জোনের মধ্যে তোমার এই রুট ইন্টারসেপশন, তারপরে মাস ফ্লো, ডিফিউশন সবগুলোই হচ্ছে এর আগ পর্যন্ত। এটা হচ্ছে মানে এখানে কোনো ধরা বাঁধা কিছু নাই, যার মনে করো যে নিউটন ডিজলভ আছে সেই চলে আসবে। তো সেই সেন্সে আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে নন সিলেক্টিভ, বুঝতে পারছো? মানে ভালো মন্দ যেটা টক্সিক সেটাও আসবে, যেটা মনে করো যে তোমার প্লান্টের জন্য বেনিফিশিয়াল সেটাও আসবে, সব আসবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না, মানে ক্যাসপেরিয়ান স্ট্রিপের ভিতরে যাইতে পারবে না, বুঝছো? এই কথা বলো, আমি শুনি। জি স্যার। অ্যাক্টিভের ক্ষেত্রে স্যার আয়ন ক্যারিয়ার প্রয়োজন হয় স্যার। আয়ন ক্যারিয়ার প্রয়োজন হবে, অর্থাৎ প্রত্যেকটা মনে করো যে তোমার নিউট্রেন্ট আয়নের জন্য একজন করে, অর্থাৎ এটাকে মনে রাখবা এইভাবে যে মনে করো তোমরা 10 জন মানে স্টুডেন্ট আছো, এখন এদের ভিতর থেকে আমি একজনকে সিলেক্ট করার জন্য একজন লোক পাঠাইছি, এখন সে গিয়ে মনে করো এখান থেকে রাহাতরে মানে সিলেক্ট করে নিয়ে আসছে, রাহাত একা আসতে পারবে না। হ্যাঁ, রাহাতকে নিয়ে আসলো, রাহাতকে আমার কাছে পৌঁছাইয়া দিয়া সে মনে করো গায়েব হয়ে গেল, বুঝতে পারছো? তো রাহাতকে যে নিয়ে আসলো সে হচ্ছে আয়ন ক্যারিয়ার, রাহাত হচ্ছে আয়ন। তো আয়ন ক্যারিয়ার মনে করো জাস্ট আয়নটাকে সে সঙ্গে করে নিয়ে আসবে ইনসাইড দ্য ক্যাসপেরিয়ান স্ট্রিপ আফটার ট্রান্সপোর্টেশন অফ ions, then ion carrier is vanish, মানে আয়ন ক্যারিয়ার আর থাকবে না, আয়নটা ফ্রি হয়ে যাবে। তো এখানে তাহলে তোমার প্যাসিভে তো আয়ন ক্যারিয়ার কোনো কিছুর দরকার নাই, বুঝছো? এই হচ্ছে জি স্যার। হ্যাঁ, মানে এটা একটু বোঝার বিষয়। মানে বলছিলাম তোমাদেরকে আগে যে এই যে চ্যাপ্টারটা মানে আমি অফলাইনে নিতে পারলাম না, এটা ছিল সব থেকে মানে এটাই আসলে অফলাইনে নেওয়া দরকার ছিল, কিন্তু এখন তো ধরো তোমাদের চেহারা দেখতেছি না, আমি চেহারা দেখলে বুঝতে পারতাম যে কে বুঝছো আর কে বুঝো নাই। এখন যাক, বুঝতে তারপরে পারছি স্যার। যতটুকু মানে
পার্থক্যটা কিন্তু থাকবে পরীক্ষাতে, বুঝতে পারছো? এবং ছবিটা আঁকাবা, ছবি আঁকাইতে হবে। আর এই যে অ্যারোগুলো দেওয়া দেখছো, এই অ্যারো মূলত দেখানো হচ্ছে যে এই নিউট্রেন গুলো যে ঢুকতেছে সেটাই। নিউট্রেন্টের কোনো এখানে সংকেত বা কোনো কিছু দেওয়া হয় নাই, শুধুমাত্র জাস্ট অ্যারো দিয়া যে এইভাবে আসতেছে আর কি, এই মানে সয়েল থেকে। এদিকে হলো সয়েল সলিউশন, সয়েল সলিউশন থেকে এই যে রুট হেয়ারের কাছে দেখানো হচ্ছে সয়েল ওয়াটার, সয়েল ওয়াটার দ্যাট মিনস সয়েল সলিউশন। এইখান থেকে মনে করো নিউট্রেন ঢুকতেছে। তো এই পর্যন্ত ঢোকার পদ্ধতি হইলো তিনটা: রুট ইন্টারসেপশন, মাস ফ্লো, ডিফিউশন। হ্যাঁ, এখন মাস ফ্লো এবং ডিফিউশনে কিন্তু আয়নগুলো এরকম এই ফ্লোর সাথে বা ট্রান্সপিরেশনাল ওয়াটারের সাথে, অথবা মনে করো যে এই সয়েলে হচ্ছে ঘনত্ব বেশি নিউট্রেন্টের আর এখানে কম, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে ডিফিউশন। কিন্তু রুট ইন্টারসেপশনে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে কিছু নিউ রুট, সেটা হতে পারে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন, অথবা মনে করো রুটের বৃদ্ধি, ইলংগেশন বা রুট এনহ্যান্সমেন্ট, এটা হলে বা ডেভেলপমেন্ট অফ নিউ রুটস, আমি ওখানে বলছি ইয়ার মধ্যে মানে লিটারেচারে। তো যখনই মনে করো নতুন রুট তৈরি হবে বা রুট মনে করো বৃদ্ধি হবে, তখন সে মানে নতুন এরিয়াকে সে এক্সপ্লয়েট করবে এবং নিউট্রেন্টের কাছাকাছি যাবে। তো যখন কাছাকাছি যায় তখন এই যে মানে রুট থেকে যে অ্যাসিডিক এক্সুডেটস যেটা সিক্রেশন আছে, তার সাথে বিশেষ করে মনে করো হাইড্রোজেন আয়ন থাকে। এই হাইড্রোজেন আয়ন সে ধরো পটাশিয়াম বা সোডিয়াম এগুলোর সাথে যে এক্সচেঞ্জ করে, যেই পদ্ধতিতে মনে করো জাস্ট এটা মানে দুলতে থাকে আর কি। তো দুলতে দুলতে এক সময় মানে পটাশিয়ামের কক্ষপথে চলে যায় মানে হাইড্রোজেন, হাইড্রোজেন কক্ষপথে চলে আসে পটাশিয়াম, এইভাবে। কিন্তু এই ঘটনা সবগুলাই ঘটে হচ্ছে আউটসাইড দ্য ক্যাসপারিয়ান স্ট্রিপ এই পর্যন্ত। এর মানে কিন্তু ভিতরে ঢোকার বিষয়টা সম্পূর্ণই আলাদা। তো ভিতরে যে ঢুকতেছে এটা হচ্ছে অ্যাক্টিভ আয়ন আপটেক, এবং এটা হচ্ছে সিলেক্টিভ প্রসেস। সিলেক্টিভ এই জন্য যে এখান থেকে আয়ন ক্যারিয়ার এসে যাকে মনে করো ভিতর থেকে সিগন্যাল দেবে যে এরে নিয়ে আসবা, তাকেই নিয়ে যাবে, এর বাইরে কাউকে নিতে পারবে না। এবং এটার জন্য মনে করো এনার্জি দরকার আছে। এই যে আয়নকে আনা নেওয়ার জন্য যে ক্যারিয়ার আসবে যাবে, এর জন্য এনার্জি দরকার। এই এনার্জিও মেটাবলিক অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এইটা তৈরি হয়। ঠিক আছে? তো যাক, এটা আমরা মোটামুটি তাহলে বুঝতে পারছো নাকি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, জি তাহলে স্যার, বুঝতে পারছি আমরা স্যার। মানে এখন কি সরাসরি এসে চলে যাব সালফার? জি স্যার। আচ্ছা, তো সালফার থেকে আমি যাদের সালফার সম্ভবত সেকশন 2 এর ক্লাস মানে সালফার একটু আলোচনা করছিলাম, হ্যাঁ, ওদের ক্লাস খাতা দেখলে বুঝতে পারবা। সালফার থেকে আমরা বেশি সালফারে যেটুকু গুরুত্বপূর্ণ সেটাই এখানে নিয়ে আসছি। সালফার মূলত সালফারের মানে ফাংশন, হ্যাঁ। তো ফাংশনের মধ্যে আমরা যখন ফাংশন লিখতে যাব তখন মানে আমরা একটু কথা লিখি, যেমন যে সালফার ইজ অ্যান এসেনশিয়াল ম্যাক্রোনিউট্রিয়েন্টস দ্যাটস রিকোয়ার্ড ফর ফরমেশন অফ অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড প্রোটিনস। হ্যাঁ, এটা মূলত তোমার অ্যামাইনো অ্যাসিডস আছে না সালফার কন্টেনিং, নাম জানো, মনে আছে? জি স্যার। জি স্যার। সিস্টিন, সিস্টাইন, মিথিওনিন। তো এই অ্যামাইনো অ্যাসিডস গুলো কি, প্রোটিনের কি এগুলো আসলে? ইউনিট, দ্যাট মিন্স এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে বিল্ডিং ব্লক, বুঝছো? বিল্ডিং ব্লক অফ প্রোটিন। তো যেহেতু মনে করো যে তোমার সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিডস এটা মানে প্রোটিন তৈরির ক্ষেত্রে খুবই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এটা প্রোটিনের একটা মানে এটাকে আমরা বিল্ডিং ব্লক বলি। তো সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, এটা একটা ফাংশন। এটা তুমি সামনে জাস্ট একটু লিখতে পারো যে ওদেরকে লেখাই দিচ্ছি, এদের এই সেকশন 2 এর খাতায় দেখবা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এনজাইমস অ্যাক্টিভেশন, বিভিন্ন ধরনের এনজাইম এগুলো কে অ্যাক্টিভ করে সালফার।
ভিটামিন সিনথেসিস যেমন হচ্ছে বায়োটিন, তারপর হচ্ছে থায়ামিন B12 যেটা আর কি, মানে এটা সালফার মূলত এই ভিটামিন গুলোকে সিনথেসিস করে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হলো যে অয়েল ফরমেশন, বিশেষ করে অয়েল সিড ক্রপস যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে তোমার মানে সালফারের রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে। কারণ হচ্ছে মানে এই বিশেষ করে অয়েলের কোয়ালিটি এটা ডিপেন্ড করে সালফারের উপরে। সালফার যদি তোমার বিশেষ করে সালফারের যদি মনে করো ঘাটতি থাকে তো বা ডেফিসিয়েন্ট হয়, তখন এই অয়েল ফরমেশনটা ঠিকভাবে হয় না, বুঝতে পারছো? এই জন্য অয়েল সিড ক্রপে সালফারের রিকোয়ারমেন্ট বেশি থাকে। তারপর হচ্ছে নোডুলেশন ইন লিগুমস। এটা তো তোমরা জানো যে আমরা 7 সেমিস্টারে পড়াইছিলাম যে লেগ হিমোগ্লোবিন, মনে আছে তোমাদের? জি স্যার। আচ্ছা, লেগ হিমোগ্লোবিনটা কি, এর মানে মানে কম্পোনেন্ট গুলো তোমাদের মনে আছে কিনা? এটা হচ্ছে আর স্যার একটা প্রশ্নটা আরেকবার করেন স্যার। হোয়াট ইজ লেগ হিমোগ্লোবিন? স্যার লেগ হিমোগ্লোবিন ক্ষেত্রে স্যার ওই আমরা যে পড়ছিলাম অক্সিজেনের প্রতি স্যার সেনসিটিভ যে অক্সিজেন নোডিউল সেনসিটিভ। হয় ওটা। আচ্ছা, এটার মূল উপাদান এখানে হচ্ছে তোমার সালফার কন্টেইনিং প্রোটিন থাকে, মলিবডেনাম প্রোটিন এবং আয়রন প্রোটিন, বুঝতে পারছো? হ্যাঁ, তো এই লেগ হিমোগ্লোবিনের মানে এটা যদি সঠিকভাবে মানে ফরমেশন হতে হয় তো সেক্ষেত্রে মানে সালফারের প্রয়োজন আছে। এই জন্য এই মানে লিগুম প্লান্টেও কিন্তু সালফারের এক্সট্রা রিকোয়ারমেন্ট আছে, এটা তোমাদের একটু মানে মনে রাখতে হবে। বিশেষ করে তাহলে কয়টা জিনিস বললাম এখানে, এগুলো তো কমন, এই যে ফরমেশন অফ অ্যামাইনো অ্যাসিডস, এনজাইম অ্যাক্টিভেশন, ভিটামিন সিনথেসিস, অয়েল সিড ফরমেশন বা অয়েল ফরমেশন, আর হচ্ছে নোডুলেশন, এই দুইটা ক্রপে বিশেষ করে সালফার বেশি লাগে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে এখানে ইমপ্রুভ, এটা একটু দেখো মনে হয় উল্টাপাল্টা লেখা আছে আর কি এখানে, ইমপ্রুভ ক্রপ কোয়ালিটি, বুঝছো? ইমপ্রুভ ক্রপ কোয়ালিটি। তারপর হচ্ছে স্ট্রেস রেজিস্ট্যান্ট বা সেলফ ডিফেন্স মেকানিজম, প্রোডাকশন অফ পানজেন্ট কেমিক্যালস দ্যাট ইজ অ্যালিসিন। তো এই যে পানজেন্ট কেমিক্যালস এটা কোথায় থাকে বলতে পারবা? পানজেন্ট কেমিক্যালস এর নাম বলতে পারো তো একটা? স্যার সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড কি পানজেন্ট কেমিক্যালস? পানজেন্ট কেমিক্যাল, আচ্ছা এই পেঁয়াজের যে মনে করো যেটাকে আমরা ঝাঁজ বলি, এটা কি? স্যার সালফার ডাইঅক্সাইড। সালফার ডাই অক্সাইড। আচ্ছা, সালফার ডাই অক্সাইড গ্যাস নাকি? জি স্যার, পানির আচ্ছা, সাথে পরে বিক্রিয়া করে তো স্যার সালফিউরিক অ্যাসিড তৈরি এটা করে। হচ্ছে, এইটা মূল উপাদানটা হচ্ছে অ্যালিসিন, বুঝতে পারছো? এটার যে মূল উপাদান সেটার নাম হচ্ছে অ্যালিসিন। এই অ্যালিসিন যখন, অ্যালিসিন হচ্ছে সালফার, একটা সালফার কন্টেনিং কম্পাউন্ড অ্যালিসিন। তো এটাকে আমরা মানে পানজেন্ট কেমিক্যালস বলি বা পানজেন্ট ম্যাটেরিয়াল যাই বলো তুমি আর কি। তো এই অ্যালিসিনটা প্রডিউস করে হচ্ছে সালফার। এখন এই অ্যালিসিনটা হচ্ছে যখন তুমি মনে করো এই মানে পেঁয়াজের কোনো টিস্যু বা মনে করো রসুনের কোনো টিস্যুকে তুমি কাট করো বা ক্রাশ করো, এরপরে এই অ্যালিসিনটাকে মনে করো যে তোমার মানে এনজাইম ভেঙে দেয়, ভেঙে এটা একটা ভোলাটাইল কম্পাউন্ড তৈরি করে, এই যেইটা দিয়েই মূলত আমাদের মানে এই ঝাঁঝালো গন্ধটা আমরা পাই, বুঝছো? তো এটা মূল উপাদানটা হচ্ছে অ্যালিসিন। আচ্ছা, তারপর হচ্ছে সালফার আরেকটা ফাংশন আছে যে ক্রিয়েট শার্প স্পাইসি অর পানজেন্ট সেন্সেশন। আচ্ছা, এটা তোমরা সেকশন 2 এর ওদের খাতায় দেখো, ওদের খাতায় আমি মানে লেখাই দিছি ভালোভাবে। আচ্ছা, এরপরে ফর্মস অফ সালফার, সালফারের কি কি ফর্ম আছে এটা একটু আমরা আলোচনা করব। তো সালফারের ফর্ম আছে হচ্ছে মেইনলি, সালফারের ফর্ম আমরা আলোচনা করতে গেলে এখানে প্রথমে বলবো হচ্ছে অর্গানিক সালফার বা অর্গানিক ফর্মস অফ সালফার। তো অর্গানিক ফর্ম মানে কি?
অর্গানিক ম্যাটারের ভিতরে যে সালফারটা আছে সেইটাই হচ্ছে সালফারের অর্গানিক ফর্ম। তো স্লাইড দেখতেছো না? জি স্যার। আচ্ছা, তো স্লাইডে দেখো এখানে আমি যেটা মেনশন করছি, দিস সালফার ফাউন্ড ইন সয়েল অর্গানিক ম্যাটার ইনক্লুডস সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, সিস্টিন, মিথিওনিন। মানে এখানে দুই একটা সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডের তুমি উদাহরণ দিতে পারো। এইটা মূলত হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে অর্গানিক ম্যাটার আছে তার ভিতরে যে সালফারটা আছে, তো এইটাকে আমরা বলি হচ্ছে অর্গানিক সালফার বা অর্গানিক ফর্মস অফ সালফার। এই সালফারটা হচ্ছে কি নট ডিরেক্টলি অ্যাভেলেবল টু প্লান্টস। এটা মনে করো প্লান্টস সরাসরি মানে এটাকে আপটেক করতে পারে না, তো মাস্ট বি কনভার্টেড টু ইনঅর্গানিক ফর্ম থ্রু মিনারেলাইজেশন। এখন এই যে অর্গানিক সালফার, এটাকে ইনঅর্গানিক ফর্মে কনভার্ট হতে হবে, তখনই প্লান্ট এটাকে আপটেক করতে পারবে। অর্থাৎ এটা কি শুধু সালফার, এই যে এলিমেন্টাল সালফার দেখতেছো। আচ্ছা, এখন এটা যতক্ষণ পর্যন্ত এটা সালফেট না হবে, অর্থাৎ প্লান্টের অ্যাভেলেবেল ফর্ম হলো সালফেট, সেই সালফেটে কনভার্ট না হওয়া পর্যন্ত প্লান্ট এটাকে আপটেক করতে পারবে না। তো এখন এই সালফেটে কনভার্ট হওয়ার যে প্রক্রিয়া, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মিনারেলাইজেশন। এবং এই মিনারেলাইজেশন সম্পন্ন করে হচ্ছে মাইক্রো অর্গানিজম। এই সালফারের আদার্স কোনো ওয়ে নাই যে এটা কোনো মানে আদার্স কোনো প্রক্রিয়াতে এটা মিনারেলাইজেশন হবে। এটা মিনারেলাইজেশন করতে পারে একমাত্র মাইক্রো অর্গানিজম। তো এটা গেল অর্গানিক ফর্ম। এরপরে আসো ইনঅর্গানিক ফর্ম বা ইনঅর্গানিক সালফার। যেটা ইনঅর্গানিক ফর্ম হচ্ছে সালফেট, যেটা আমরা একদম রেডিলি মনে করো ফার্টিলাইজার থেকে দিতে পারি বা আদার্স কোনো মানে সোজা কথা একদম যেটা সালফেট ফর্মে থাকে, dissolve in water and plant can easily uptake। এটা মানে ওয়াটার সলিউবল এবং বিশেষ করে সয়েল ওয়াটারের ভিতরে সালফেট আকারে যেটা থাকে, তো এটা প্লান্ট ইজিলি আপটেক করতে পারে। এরপরে তোমার এলিমেন্টাল সালফার, এটা নট ডিরেক্টলি অ্যাভেলেবল টু প্লান্টস, মাস্ট বি অক্সিডাইজড। আর একটা জিনিস হচ্ছে যে এলিমেন্টাল সালফার যেটা সালফার একদম ডিরেক্ট এস, তো এই অবস্থায় অনেক সময় থাকে, তো সেই ক্ষেত্রে এটা অক্সিডাইজড হয়ে সালফেট হবে। এলিমেন্টাল সালফার অক্সিডাইজড হয়ে সালফেট হবে। সালফেট হলে তখন এটা প্লান্ট আপটেক করতে পারবে। এখন এই যে সালফেট যে হবে, সেই কাজটাও কিন্তু করবে হচ্ছে মাইক্রোবস। ঠিক আছে, এটাও মাইক্রোবস করবে। এরপর হচ্ছে সালফাইড, ফাউন্ড ইন ওয়াটার লগ অর সাবমার্জ সয়েল। সালফাইড মানে হতে পারে মনে করো যে আয়রন সালফাইড হতে পারে, হতে পারে তোমার মনে করো যে হাইড্রোজেন সালফাইড মানে H2S, যেটা এইটা সাধারণত ওয়াটারলগ বা সাবমার্জ সয়েলে, যেখানে মনে করো সালফারটা রিডিউসড কন্ডিশনে থাকে। সালফার রিডিউসিং ব্যাকটেরিয়া মূলত এই কাজটা করে। তো সালফার রিডিউসিং ব্যাকটেরিয়া একটা এক্সাম্পল আমরা দিতে পারি ডিসালফোভিব্রিও। এরা মনে করো সালফারকে রিডিউসড করতে পারে। এই রিডিউসড সালফারটা হচ্ছে এটা অল্প পরিমাণে প্লান্ট আপটেক করতে পারে বেঁচে থাকার জন্য, বাট এর হায়ার কনসেন্ট্রেশনটা হচ্ছে টক্সিক, ক্যান বি টক্সিক টু প্লান্টস এট হায়ার কনসেন্ট্রেশন। অর্থাৎ সামান্য পরিমাণে সে আপটেক করতে পারবে, বাট এটার হায়ার কনসেন্ট্রেশন হচ্ছে প্লান্টের জন্য টক্সিক। অর্থাৎ স্পেশালি তোমাদের খাতা থাকলে একটু লিখে নাও, সেটা হচ্ছে যে রুটকে ড্যামেজ করবে। এই যে হাইড্রোজেন সালফাইড বা আয়রন সালফাইড, এই সালফারের যে রিডিউসড মানে ফর্ম যেটা, এরা সাধারণত রুটকে ড্যামেজ করে। তো বেশি দিনের জন্য এই সালফাইড বেশি দিন প্লান্ট আপটেক করতে পারে, তাহলে মারা যাবে। এরপরে আরেকটা আছে হচ্ছে অ্যাডজর্বড সালফার। অ্যাডজর্বড সালফার তো তোমরা দেখছো যে ক্লে সারফেসে যে সালফেট যেটা লেগে থাকে, এটা হচ্ছে অ্যাডজর্বড সালফার। ক্লে একটা ক্লের মনে করো যে একটু সারফেস দেখাবা, দেখাইও এখানে সালফেট আয়নগুলো 3-4টা সালফেট আয়ন দেখাই দিবা। এটা আমি এখানে অ্যাড করি নাই, তোমরা একটু দেখাই দিও। এর হচ্ছে অ্যাটমসফেরিক সালফার। অ্যাটমসফেরিক সালফার হচ্ছে এই যে মানে সালফার ডাইঅক্সাইড আছে, এগুলো হচ্ছে অ্যাটমসফেরিক সালফার। বিশেষ করে ইন্ডাস্ট্রি থেকে যেগুলো মানে যে গ্যাসগুলো নির্গত হয়, সেটা আবার মানে রেইনের মাধ্যমে বা বিভিন্ন ভাবে আমাদের মানে সয়েলে আসে, এটাকেও আমরা কনসিডার করি। তাহলে সালফারের ফর্ম কটা পাইলা? প্রথমে হচ্ছে অর্গানিক, তারপর হচ্ছে ইনঅর্গানিক। ইনঅর্গানিকের মধ্যে একটা হচ্ছে সালফেট,
তারপর হচ্ছে এলিমেন্টাল সালফার, তারপর হচ্ছে সালফাইড, তারপর হচ্ছে অ্যাডজর্ব সালফার, হচ্ছে অ্যাটমসফেরিক সালফার। এই জাস্ট মানে খুবই সংক্ষেপে আমি দেখাইলাম। এরপরে আসা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সালফার। ট্রান্সফরমেশন দ্যাট মিনস সালফারটা মানে কিভাবে এই তোমার অর্গানিক থেকে ইনঅর্গানিক হয়, আবার ইনঅর্গানিক থেকে কিভাবে অর্গানিক হয়, এটাকে বলা হয় মূলত ট্রান্সফরমেশন। তো অর্গানিক থেকে ইনঅর্গানিক হওয়া এর প্রথম যে স্টেপ সেটা হচ্ছে মিনারেলাইজেশন। মিনারেলাইজেশন কনভার্টস অর্গানিক সালফার টু ইনঅর্গানিক ফর্ম। অর্থাৎ এই যে অ্যামিনো অ্যাসিড বা মনে করো সালফার কন্টেইনিং যে অ্যামিনো অ্যাসিড, এইটা যখন অর্গানিক ম্যাটারে থাকে তখন সেটা ভেঙে এটা ইনঅর্গানিক, দ্যাট মিনস সালফেট হবে। এটাকে বলা হয় মিনারেলাইজেশন। এরপরে দেখো যে সালফেট সালফার, এই সালফারটা কি হবে সালফেট ডান বাই মাইক্রোবস, দ্যাট মিনস ব্যাকটেরিয়া এন্ড ফানজাই। এখানে মানে আমি আসলে এটা ভালো করে কারেকশন মানে করতে পারি নাই সময়ের অভাবে। তো তারপর মোটামুটি একদম সংক্ষেপেই মানে এখানে আছে যে এই যে তোমার সালফার থেকে অর্গানিক সালফার থেকে যে সালফেট হবে মানে ইনঅর্গানিক হবে, এই কাজটা কে করবে, মিনারেলাইজেশনটা করবে হচ্ছে মাইক্রো অর্গানিজম, সাম ব্যাকটেরিয়া আছে এবং ফানজাই আছে। এরপরে স্টেপ দেখো হচ্ছে ইমমোবিলাইজেশন। এই ইমমোবিলাইজেশনটা হচ্ছে অপোজিট অফ মিনারেলাইজেশন, অর্থাৎ ইনঅর্গানিক থেকে অর্গানিক ফর্মে যাওয়া, সালফেট থেকে অর্গানিক ফর্মে যাওয়া। ছিল সালফেট, মিনারেলাইজেশন হয়ে সালফেট হলো, সেই সালফেটটা হয়ে যাবে আবার তোমার অর্গানিক, অর্থাৎ হতে পারে মনে করো সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিডস বা প্রোটিন, এবং এই কাজটাও করবে হচ্ছে মাইক্রোবস। তো এটা মাইক্রোবস কিভাবে করে, মাইক্রোবস যখন এই সালফারটাকে যখন মনে করো সে গ্রহণ করে তখন তার বডিতে সালফার থেকে যায়। তো তার বডিতে যখন থাকে সে আবার যখন মনে করো যে সয়েলে যুক্ত হয় তখন এটা অর্গানিক ম্যাটার হিসাবে এই মানে সালফার থেকে যায়। এটা করে কি টেম্পোরারি রিডিউস সালফার অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে টেম্পোরারি সালফারের অ্যাভেলেবিলিটি কমায় দেয়। আচ্ছা, এরপরের যে আরেকটা ইয়ে আছে হচ্ছে সালফার অক্সিডেশন। এই সালফার অক্সিডেশনটা হচ্ছে কনভার্সন অফ সালফার অথবা H2S ইন্টু সালফেট। এই সালফার অথবা মনে করো যে তোমার হাইড্রোজেন সালফাইড, এটা সালফেটে রূপান্তরিত হবে। এই কাজটাও করবে হচ্ছে সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়া, দ্যাট মিনস থায়োবেসিলাস। এরা এটা করে, এটা একটু নোট করে নাও। এরপর হচ্ছে রিডাকশন। রিডাকশন হচ্ছে সালফেট ইজ রিডিউস টু সালফাইড, মানে সালফেট থেকে সালফাইড হবে, সেটা হতে পারে হাইড্রোজেন সালফাইড বা মনে করো যে তোমার মানে আয়রন সালফাইড, একটা সালফাইড হবে। এটা হচ্ছে টক্সিক টু প্লান্টস। এরপর হচ্ছে ভোলাটিলাইজেশন, ক্যান বি লস্ট গ্যাস এজ গ্যাস H2S or সালফাইড হ্যাপেন্স আন্ডার অ্যানারোবিক কন্ডিশন, এটা হচ্ছে অ্যানারোবিক কন্ডিশনে হয়। এরপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে অ্যাডজর্পশন, সালফেট ক্যান বি হেল্ড অন ক্লে সারফেস। ক্লে সারফেসে যেভাবে সালফেট লেগে থাকে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে, এই সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তাহলে আমরা এই সালফার ট্রান্সফরমেশনের জন্য প্রথমে যেই জিনিসটা আমরা লিখবো সেটা হচ্ছে মিনারেলাইজেশন, এটা হচ্ছে কনভার্ট অর্গানিক সালফার টু ইনঅর্গানিক। এর সাথে এখান থেকে যদি দুই একটা পয়েন্ট মনে করো যে লিখতে পারো, এটা লিখলে। এরপরে ইমমোবিলাইজেশন, ইমমোবিলাইজেশন হচ্ছে অপোজিট টু মিনারেলাইজেশন। তারপরে হচ্ছে সালফার অক্সিডেশন, তারপর হচ্ছে সালফার রিডাকশন, সালফার ভোলাটিলাইজেশন, তারপর হচ্ছে অ্যাডজর্পশন। এটা স্টেপ বাই স্টেপ দরকার তোমাদেরকে আমি আগামীকালকে একটা ইয়া দিয়ে দেবো না আর কি, তার প্রিন্ট আউট যদি প্রয়োজন হয়। আচ্ছা, তো এখন এই সালফার বুঝছো কিনা? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। তো সালফার থেকে একটু মোটামুটি এইভাবে বুঝে নাও যে সালফারের মানে ফাংশন। হ্যাঁ,
ইম্পর্টেন্ট ফাংশন যেগুলো বললাম। তারপরে হচ্ছে সালফারের ডিফারেন্ট ফর্মস, তারপর হচ্ছে সালফার ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন থেকে ট্রান্সফরমেশন সবগুলো স্টেপ নাও থাকতে পারে আর কি, বুঝছো? মেজর স্টেপস দিয়ে দিতে পারি সালফার ট্রান্সফরমেশন। তাহলে মেজর স্টেপ গুলোর মধ্যে কোনটা কোনটা লিখবা তাহলে? মিনারাইজেশন, ইমোবিলাইজেশন, তারপরে অক্সিডেশন, তারপর হচ্ছে রিডাকশন। এই মোটামুটি মানে এই চারটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তাহলে মিনারালাইজেশন কি? মিনারালাইজেশন হচ্ছে ভেরি সিম্পল জিনিস, কনভার্ট অর্গানিক সালফার টু ইনঅর্গানিক ফর্ম। অর্থাৎ সালফারটা হবে সালফেট, ঠিক আছে? স্যার জি স্যার। এ বেশি কিছু পড়ার নাই, সালফার ইজ কনভার্টেড টু সালফেট, মানে প্লান্ট অ্যাভেলেবল ফর্ম। তারপরে বলবা যে এই মিনারালাইজেশন কে করে? স্যার কারা করে? মাইক্রো অর্গানিজম স্যার। মাইক্রো অর্গানিজম। সালফারের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে এখানে মাইক্রো অর্গানিজম ছাড়া কোনো কিছু হবে না, ঠিক আছে? জি স্যার। তো এই গেল। এরপর ইমমোবিলাইজেশন। ইমমোবিলাইজেশনটা হচ্ছে কি? এটা অপোজিট টু মোবিলাইজেশন। মিনারালাইজেশন। মানে এখানে হলো সালফেট থেকে সালফার হবে, অর্গানিক সালফার হবে। এখন এটা কেমনে হয়? এটা মনে করো যখন এই মাইক্রোবস যখন মিনারালাইজেশন করলো, মিনারালাইজেশন করার পরে প্লান্ট যেটা আপটেক করার করলো, এরপরে মাইক্রোবস নিজে যদি মনে করো এখান থেকে এই সালফার ইউজ করে, তাহলে ও মারা যাওয়ার পরে আবার মনে করো এই সালফার আবার সয়েলে আসে না বায়োমাস হিসাবে? এই কথা বলছো না কেন? জি স্যার শুনতেছি স্যার। আচ্ছা, এটা তো আবার সয়েলে আসে। তো সয়েলে তখন কোন ফর্মে আসে? মানে মাইক্রোবস এর বডিতে যে সালফারটা থাকে, মাইক্রোবস মারা যাওয়ার পরে যখন মনে করো এটা মাটিতে অ্যাড হয়, সেটাকে কি বলবা, অর্গানিক সালফার না ইনঅর্গানিক? অর্গানিক স্যার, অর্গানিক। অর্গানিক, অর্গানিক। তো অর্গানিক হইলে তাহলে এখন জিনিসটা দেখো, ইমমবিলাইজেশন মানে হচ্ছে ইনঅর্গানিক থেকে অর্গানিক হওয়া। অর্থাৎ যেটা সালফেট ছিল সেটা মাইক্রোবস আবার কিছু মনে করো যখন এখান থেকে গ্রহণ করছে, করার পরে সেটা আবার সয়েলে অর্গানিক হিসাবে যুক্ত হয়ে গেছে। এটা হচ্ছে ইমমবিলাইজেশন। মানে এইভাবেই কিন্তু একটা নিউট্রিয়েন্ট তোমার মানে তার যে মানে ব্যালেন্সটাকে আসলে প্রকৃতি মেনটেন করে আর কি, বুঝছো? এখন এই ইমমবিলাইজেশন এটা হচ্ছে টেম্পোরারিলি রিডিউস দ্য সালফার অ্যাভেলেবিলিটি। এটা মনে করো যে সাময়িকভাবে সালফারের অ্যাভেলেবিলিটিটাকে একটু কমাই দেয় সয়েলে, বাট এটা তো আবার সয়েলেই থেকে যায়, পরে আবার আসতে পারে। এরপর হচ্ছে সালফার অক্সিডেশন, এটা কিন্তু আলাদা একটা স্টেপ। এখানে স্টেপ স্টেপ আমি মানে ওইভাবে একটু মার্কিং করি নাই, কিন্তু তোমরা একটু বুঝে নাও। তাহলে মিনারেলাইজেশন, ইমমবিলাইজেশন, তারপর হচ্ছে সালফার অক্সিডেশন। অক্সিডেশন মানে এখানেও হচ্ছে তোমার সালফার বা হাইড্রোজেন সালফাইড এইটা কনভার্ট হয় সালফেটে, এস বা SO4 2 মাইনাস, এটা হয় আর কি। এটাও ক্যারিড আউট বাই সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়া। এরপর আছে রিডাকশন। রিডাকশন মানে হচ্ছে সালফেট থেকে আবার সেই সালফাইড, এটা হচ্ছে রিডাকশন। আর ভোলাটিলাইজেশন হচ্ছে গ্যাসিয়াস ফর্মে চলে যায়। অ্যাডজর্পশন যেটা ক্লে সারফেসে সালফেট আকারে যেটা মানে লেগে থাকে সেটা হচ্ছে অ্যাডজর্পশন। এই গেল মোটামুটি আমার সালফার থেকে। তাহলে সালফার থেকে মানে আর কোনো সমস্যা আছে? না স্যার। সালফার থেকে কিন্তু কোশ্চেন থাকবে, বুঝে নিও। জি স্যার। হ্যাঁ, একটা কোশ্চেন থাকতে পারে, বুঝতে পারছো? সেক্ষেত্রে স্যার হ্যাঁ বলো। স্যার একটু ওভারঅল বলে দেন যে স্যার কোনটা থেকে আই মিন পটাশিয়াম বা সালফার কোনটা থেকে কেমন প্রশ্ন থাকবে আর পার্ট থাকবে কিনা একটু স্যার ওভারঅল বলে দিয়েন স্যার, তাহলে আমাদের জন্য সুবিধা হবে স্যার। ওভারঅল একটু বলে দিব। আচ্ছা, জি ওভারঅল স্যার। ধরো মানে আজকে আমরা যেটা আলোচনা করলাম নিউট্রিয়েন্ট আপটেক মেকানিজম এবং এই যে সালফার, হ্যাঁ,
তো নিউট্রেন্ট আপটেক মেকানিজম থেকে একটা কোশ্চেন থাকবে। মানে এখন আমরা যারা চিন্তা করছি যে একটু কোশ্চেন মনে করো যে বড় করে কোশ্চেনের সংখ্যা কমাই দেবো আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু একটু মানে অন্তত 2-3টা পার্ট থাকবে আর কি। তো 2-3টা পার্ট থাকলে এমনি এবিসিডি থাকবে না, 2-3টা পার্ট থাকবে ওইভাবে একটার সাথে একটা জোড়ানো। হ্যাঁ, তো যে কারণে তোমার এই টুকটাক জিনিসগুলো মানে পড়তে হবে। তাহলে নিউট্রেন্ট আপটেক মেকানিজম থেকে আমি যেটা, আচ্ছা এটা আগে শেষ করি, তারপরে পরে তোমার পটাশিয়াম পরে আলোচনা করি নাকি? জি স্যার। আচ্ছা, তো নিউট্রেন্ট আপটেক মেকানিজম থেকে তো তোমরা মানে শুরু থেকে বুঝতে পারছো যে এখানে প্রথম যেখান থেকে আমি শুরু করছি, দেয়ার আর 3 ওয়েজ ইন হুইচ নিউট্রেন্ট আয়নস ইন সয়েল সলিউশন মে রিচ টু দা রুট সারফেস। অর্থাৎ কি কি ওয়ে আছে যে নিউট্রেন্ট আয়নস গুলো সয়েল সলিউশন থেকে এই রুট সারফেসে পৌঁছানোর। বুঝতে পারছো? তো কয়টা ওয়ে আছে? 3টা, রুট ইন্টারসেপশন, মাস ফ্লো এবং ডিফিউশন। এখন এর মধ্যে কিন্তু এই রুট ইন্টারসেপশনে একটা আলাদা পার্ট আছে, সেটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি বা মেকানিজম। এটা খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? জি স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বুঝছো কিনা, এটা যখন আমি বুঝাইছিলাম বা সবার মনোযোগ ছিল কিনা? জি স্যার, বুঝছি এটা স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ওকে। তারপর না মানে এই ছবিটা কিন্তু আঁকাইতে হবে এখানে মাস্ট। এই ছবিটা কিছুই না, ছবিটা বুঝলে তুমি সবকিছু বুঝতে পারবা। এই যে মানে হাইড্রোজেন আয়ন যে মানে এটা দুলতেছে আর কি, বুঝতে পারছো? এই দোলাটাকে বলা হয় মূলত তোমার অসিলেশন। হ্যাঁ, তো হাইড্রোজেন আয়ন এটা অসিলেট করতেছে তার নির্দিষ্ট একটা ভলিউমের মধ্যে, এরিয়ার মধ্যে। এইটুকের মধ্যে মনে করো এটা লাফালাফি করতেছে। আর এটাও মনে করো তোমার এই পটাশিয়াম যেটা ক্লে সারফেসে লেগে আছে, সেও লাফালাফি করতেছে। এখন এইটা জাস্ট এইখানে চলে যাচ্ছে, এটা এখানে চলে আসছে। যখন এই দোলাচলের মধ্যে যখন তাদের এই ভলিউমটাকে ওভারল্যাপিং হয় একটা সময় আর কি, বুঝছো? মানে কখনো একটু সে মানে পটাশিয়াম হাইড্রোজেনের এরিয়ার মধ্যে ঢুকে গেছে এবং হাইড্রোজেন চলে আসছে পটাশিয়াম এরিয়ার মধ্যে, তখন আর মনে করো এখান থেকে আর সে বের হয়ে যেতে পারে না, এনে ফিক্স হয়ে গেল। এইভাবে আয়ন মানে এক্সচেঞ্জ হয়। এইটাই হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি বা কন্টাক্ট এক্সচেঞ্জ মেকানিজম। তো এখান থেকে তোমার থাকতে পারে কোশ্চেন হলো যে এই 3টা ওয়ের একটু মানে সংক্ষিপ্ত তোমার বর্ণনা থাকতে পারে, এবং এই কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি যেটা আছে এটা পুরোপুরি থাকবে। আর হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ আয়ন, এটা পুরা দিলে আমাদের আবার কোশ্চেন অনেক। এর আগে আমি এখান থেকে 2টা কোশ্চেন করতাম, বুঝছো? হ্যাঁ, কিন্তু এবার তো আমাদের যেহেতু টিচার বেশি, তো এই কারণে মানে আমাদের তো আবার মানে কোশ্চেন ভাগে কম পড়বে আর কি। তো এখন দেখা গেছে যে এখান থেকে মিলাই দিলে আর কি, কিন্তু পার্থক্যটা থাকবে মাস্ট। ঠিক আছে? জি এবং স্যার। পার্থক্যটা এই মানে ফিগার দিয়ে পার্থক্যটা বুঝাই দিবা। এবার এখান থেকে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর সালফার থেকে তো বললাম যে আহ সালফার থেকে তোমার সালফারের ফাংশন। হ্যাঁ, এরপর হচ্ছে সালফারের ফর্মস এবং সালফার মানে ট্রান্সফরমেশন। এই সালফার থেকে একটা ফুল কোশ্চেন থাকবে, বুঝছো? জি আচ্ছা, স্যার। সালফারের ডেফিসিয়েন্সি সিম্পটম তোমরা মানে এটা তো একটু বলা দরকার। আমি জাস্ট বলতেছি, এখানে স্লাইডে নাই আমার, মানে এটা একটু মিস্টেক হয়ে গেছে। আমি বলে দিচ্ছি, তোমাদের নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি পড়াইছে না ফজলু স্যার? জি স্যার। আচ্ছা, নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি কোথায় দেখা যায়? ইয়াং লিভে নাকি ওল্ডার লিভস আর ইয়োলিং হয়। ওল্ডার লিফ ইয়েলোইং হয়? ইয়োলিং হয়, হ্যাঁ, জি স্যার। আচ্ছা, কারণ কি? ক্লোরোফিল। না, এটা কারণ হচ্ছে নাইট্রোজেন হচ্ছে মোবাইল এলিমেন্ট। মোবাইল মানে ধরো যখনই ইয়াঙ্গার লিফে নাইট্রোজেনের মানে ঘাটতি হয়, তখন এই ওল্ডার লিফ থেকে মনে করো এই দিক থেকে নিচের দিক থেকে নাইট্রোজেন চলে যায় মনে করো ইয়াঙ্গার লিফে। হ্যাঁ, যে কারণে ডেফিসিয়েন্সি সিমটমটা শো করে হচ্ছে ওল্ডার লিফে। বুঝছো কিনা?
জি স্যার, বুঝতে পারছি। এই জন্য নাইট্রোজেনকে বলা হয় মোবাইল এলিমেন্ট। মোবাইল মানে সে চলাচল করতে পারে, মুভ করতে পারে। ধরো মানে কচি পাতায় যখন মানে ঘাটতি দেখা দেয় তখন সে নিচ থেকে দৌড়ে ওখানে চলে যায়, জি স্যার, রাইট? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সালফার হচ্ছে এর উল্টাটা। সালফারেও মানে তোমার আহ, উম, মানে লিভটা তোমার মানে ইয়েলো হবে, বাট তাহলে সালফারে কোনটা ইয়েলো হবে, ইয়াং না ওল্ডার? ইয়ং স্যার, ইয়ংটা। ইয়াং আর লিভটা হবে তোমার ইয়েলো। কারণ তাহলে ওইটাকে মোবাইল বললে সালফার হচ্ছে ইমোবাইল, বুঝছো? সালফার মুভ করতে পারে না, সে মানে যেখানে আছে মনে করো ওখানেই থাকবে। ওই যে মানে গাছের ধরো তোমার কচি পাতা পর্যন্ত যাইতে পারে না, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে সালফার আর মানে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সির পার্থক্য। এটা কিন্তু তোমাদেরকে বিভিন্ন সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, সালফার এবং নাইট্রোজেন ডেফিসিয়েন্সির মধ্যে বেসিক পার্থক্যটা কি? সেম, তোমাকে এটা দেখে বুঝতে হবে মাঠে যে সালফার এবং নাইট্রোজেন এই দুইটার মধ্যে কোনটা ডেফিসিয়েন্ট হলো। এ দেখলে বুঝতে পারবা। আচ্ছা, যদি মানে ওগুলো আসলে হালকা জিনিস দেখে আমি আর আলোচনা করি নাই, এখানে দেই নাই। তাহলে এরপরে আমরা আসি। আচ্ছা, তোমাদের মানে কোনো একটা সেকশনে পটাশিয়ামের লাক্সারি কনজাম্পশনটা মনে হয় যে পড়ানো হয়েছিল না। এটা কাদের পড়াইছিলাম না দেখো তো, সবারই পড়াইছি লাক্সারি কনজাম্পশন। জি স্যার, সেকশন 1 পড়াইছেন স্যার। সেকশন 2, সেকশন 3 কি পড়াইছি? জি স্যার, সেকশন 3 তে হইছে। সেকশন 2 আছো কেউ? সেকশন 2 জি স্যার পড়াইছেন। লাক্সারি কনজাম্পশন পড়াইছি। বলো তো তুমি লাক্সারি কনজাম্পশনটা কি? স্যার ওই যে বেশি আপটেক করে, যত পরিমাণ স্যার ওই পটাশিয়াম থাকে গাছ আরো বেশি আপটেক করতে থাকে তত। বেশি আপটেক করতে থাকে, হ্যাঁ। ওটা একটা মানে গ্রাফ দিছিলাম না? জি স্যার দিছিলেন স্যার। আচ্ছা, গ্রাফ দিছিলাম। তারপরে এই লাক্সারি কনজাম্পশনের মানে এটার ইফেক্ট কি হতে পারে বা এটার ইম্প্যাক্ট কি হতে পারে আলোচনা করছিলাম। জি স্যার পুরোটাই শেষ করছিলেন। পুরোটা শেষ করছিলাম। আচ্ছা, তুমি একটু মানে একটু আমাকে টাচ দাও যে আসলে এটার ইম্প্যাক্ট কি হতে পারে সয়েল ফার্টিলিটিতে। স্যার বলছিলাম পটাশিয়ামের তো পরিমাণ মনে হয়, কমে যাবে স্যার। হ্যাঁ? মাটিতে কমে যাবে স্যার, অ্যাভেলেবল যে আয়ন আছে ওগুলোর পরিমাণ কমে যাবে স্যার। পটাশিয়াম কমে যাবে। তা জি কমে স্যার। গেলে মানে কমে গেলে এর কনসিকুয়েন্সটা কি হয়? স্যার ওই পরে আবার ওই থেকে আসবে স্যার, যে ক্লে মিনারেলস থেকে যে বাউন্ড হয়ে আছে ওখান থেকে আবার সলিউশনে আসবে এটা স্যার। তো তুমি তো যাচ্ছ হচ্ছে ফর্মে, ফর্ম না লাক্সারি কনজাম্পশন। ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ করা লাগে স্যার এর জন্য প্রচুর পরিমাণে। বেশি মানে তোমার ফার্টিলাইজার ইউজ করতে হবে, তাই না? তো ফার্টিলাইজার ইউজ করলে সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা আমরা ইম্পোর্ট করি, তো আমাদের মানে রিজার্ভের উপরে চাপ পড়বে। তারপরে আমাদের মানে কি বলে যে কস্ট বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। তো তুমি সেটা বলতে পারো যে ইনক্রিজ প্রোডাকশন কস্ট। হ্যাঁ, প্রোডাকশন কস্ট বাড়বে না? ধরো যদি কোশ্চেন থাকে এরকম যে রাইট ডাউন দা মানে কনসিকুয়েন্সেস অফ লাক্সারি কনজাম্পশন, হ্যাঁ, অফ পটাশিয়াম, কি লাগবে? কনসিকুয়েন্স বুঝো, এটা বাংলা কি? ফলাফল স্যার। ফলাফল, হ্যাঁ ফলাফল। তো কি হতে পারে ফলাফল? 2-3 লাইন লেখা। ফলাফল, ফলাফল আমি যেটা বললাম এই মাত্র, কি ফলাফল হবে? এই তোমাদের মাত্র তো 66 জন আছো, তাহলে বাকিরা এটা মানে পাবে কিভাবে? স্যার রেকর্ড হচ্ছে ক্লাস স্যার। রেকর্ড হচ্ছে? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, রেকর্ড শেয়ার করে দিও। জি স্যার, আর এক একজন আইডি দিয়ে স্যার 2-3 জন করতেছে, যেমন স্যার আমি রাহাত, আমি আমার বন্ধুর আইডিতে করতেছি আচ্ছা স্যার, আচ্ছা। ওই আমার না, সমস্যা কারণ হচ্ছে। আমি তো এই অনলাইনে আসলে নিতে চাই না, এই জন্য যে তোমাদের চেহারা না দেখলে তো আসলে ওইভাবে মানে তোমরা আমার তো
ক্লাসে অভ্যাস হচ্ছে মানে তোমাদের কাছ থেকে সবসময় আমি একটু মানে রিপ্লাই নেই যে কেমন কি বুঝলা না বুঝলা। হ্যাঁ, তো সেই দিক থেকে একটু সমস্যা হয়ে যাচ্ছে। যাক, তারপরে মোটামুটি আমার মনে হয় যে বুঝতে পারছো। জি স্যার। আর এখন লাক্সারি কনজাম্পশনটা আমার মনে পড়ে যেন একটা মানে সেকশনে হয়তো আলোচনা পুরোপুরি হয়েছিল কিনা। হ্যাঁ, তো সবাই শিওর না হলে একটু দেখবা নাকি, একটু চেক করবা খাতা। জি স্যার, চেক করে দেখতেছি স্যার। আচ্ছা, একটু দেখো এই 3 সেকশন থেকে একটু চেক করো পটাশিয়াম থেকে আমি কি কি পড়াইলাম। আমার যতটুকু মনে পড়ে পটাশিয়ামের মানে মিড টার্মের পরে আমরা ফর্মস পড়াইছিলাম, ফর্মস অফ পটাশিয়াম। ঠিক আছে? স্যার মিডের পার্ট কি থাকবে ফাইনালে? হ্যাঁ, কি বলছিলা? স্যার মিডের পার্টটুকু কি ফাইনালে থাকবে আপনার? না না না, বাদ। মিডে কি ফাংশন পর্যন্ত ছিল মিডে নাকি? স্যার জি স্যার। ফাংশন পর্যন্ত ছিল। আমি মানে ফর্মস থেকে মানে ফাইনালের জন্য শুরু করছিলাম, ফর্মস অফ পটাশিয়াম। দেখো এই যে মানে একটা ফিগার দিয়ে দিছিলাম যে ইন্টার রিলেশনশিপ বিটুইন দ্য ডিফারেন্ট ফর্মস অফ পটাশিয়াম, ছিল না? জি স্যার, ফর্মস, এরপর স্যার পটাশিয়াম ফিক্সেশন মেকানিজম, পটাশিয়াম ফিক্সেশন মেকানিজম, হ্যাঁ। এরপর স্যার হচ্ছে পটাশিয়াম ফিক্সেশন ইজ বেনিফিশিয়াল ফর প্লান্টস। হ্যাঁ, এক্সপ্লেন। জি স্যার, প্রসেস অফ পটাশিয়াম ফিক্সেশন, হ্যাঁ ফ্যাক্টর অ্যাফেক্টিং পটাশিয়াম ফিক্সেশন। হ্যাঁ, তারপর আর কি আরো কিছু বলছিলাম তোমাদের মনে নাই? যেমন বলছিলাম 2:1 টাইপ ক্লে মিনারেলস ফিক্স মোর পটাশিয়াম দেন 1:1 টাইপ, লেখা আছে? জি স্যার। আচ্ছা, এটা লেখা আছে। আচ্ছা, তারপরে পটাশিয়াম ফিক্সেশনটা যে বেনিফিশিয়াল, এটা কি আসলে, কারণটা কি বলতে পারবা? জি স্যার, লস হয় না স্যার সয়েল থেকে, সয়েল থেকে লস পার্মানেন্টলি হয় না, লস এটা হয় না সেটা। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? জি স্যার, পড়াইছিলেন স্যার। এটা পড়াইছি, সবাইকে পড়াইছি কিনা একটু দেখো, সব সেকশনে জি পড়াইছি স্যার, কিনা। জি স্যার, আছে স্যার খাতায়। আছে? আচ্ছা, না থাকলে তো এখানে তো রেকর্ড আছে আমি যেগুলো আলোচনা করতেছি। হ্যাঁ, ঠিক আছে। এটা মানে সবাইকে যদি মানে সবার খাতায় এই পয়েন্টগুলো না থাকলে মানে অ্যাড করে নিবা। হ্যাঁ, জি স্যার। তো এটা অবশ্যই বেনিফিশিয়াল বিকজ দ্য ফিক্সড পটাশিয়াম অ্যাক্টস অ্যাজ রিজার্ভ পটাশিয়াম, তাই না? জি স্যার। আচ্ছা, আর ফিক্সেশনটা মূলত হচ্ছে দিস পটাশিয়াম ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল। জি স্যার। হ্যাঁ, বাট নট পার্মানেন্ট, এটা হচ্ছে টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল ফর প্লান্টস। হ্যাঁ, ইট মে অ্যাভেলেবল উইদিন শর্ট পিরিয়ড বা কিছু এরকম। হ্যাঁ, আর মেইন কথা হচ্ছে যে এটা হচ্ছে তোমার রিজার্ভ হিসাবে কাজ করে আর কি, বুঝছো? যদি এই ফিক্সেশনটা না হতো, হ্যাঁ, তাহলে ফাইনালি কি হইতো? স্যার লস হয়ে যেত, লিচিং লস হইতো, মাটি থেকে আরে লস পার্মানেন্টলি। মানে কি, পটাশিয়াম হারাই যাইতো, বুঝছো? পটাশিয়াম সয়েল থেকে হারাই যাইতো। তো এইটা আল্লাহ তাআলা ধরো এইভাবে এই ফিক্সেশনের মাধ্যমে এটাকে রক্ষা করতেছেন। ঠিক আছে? আচ্ছা, গেল ফিক্সেশন পাইলাম, আর কি ফিক্সেশনের মানে ফ্যাক্টরস পড়াইছিলাম না? হ্যাঁ আচ্ছা, ফ্যাক্টরস পড়াইছিলাম। এত তো আর আমি আসলে মানে কোশ্চেন দেওয়ার সুযোগও পাবো না। তারপর মোটামুটি যেগুলো অ্যাপ্লাইড টাইপের যে জিনিসগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু মানে বড় কোশ্চেনের সাথে কিন্তু অ্যাপ্লাইড জিনিস কিছু না কিছু থাকবেই। হ্যাঁ, খুঁটিনাটি যেগুলো বলছিলাম আর কি। আচ্ছা, তারপরে আহ এরপরে ছিল হচ্ছে লাক্সারি কনজাম্পশন। দেখো তো লাক্সারি কনজাম্পশনে কি কি আলোচনা করছিলাম? খাতা উল্টাইছো?
রায়হান, জি স্যার, রোডে দেখতেছি স্যার। পুরোটা দেখতেছো? লাক্সারি কনজাম্পশন থেকে মানে লাক্সারি কনজাম্পশনটা এক্সপ্লেন করতে বলছিলাম, তাই না? জি স্যার। বলছিলাম যে লাক্সারি কনজাম্পশনটাকে এক্সপ্লেন দ্য লাক্সারি কনজাম্পশন অফ পটাশিয়াম, নাকি? খাতার মধ্যে তো লাক্সারি কনজাম্পশন সম্পর্কে লেখা আছে স্যার। লেখা আছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লেখা থাকলে ঠিক আছে। লেখা থাকলে মানে এখানে লেখা আছে, প্লাস তোমার একটা মানে গ্রাফ আছে, দেখো। হ্যাঁ, একটা ফিগার আছে না? তাহলে ওই লেখা আছে ফিগারে পড়েছে গ্রাফ দিয়ে যে স্যার প্লান্টের কোনো ক্ষতি হয় না, কিন্তু নির্দিষ্ট সীমার পরে আর ইউজ বাড়ে না লাক্সারি কনজাম্পশনের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, কি লেখা আছে খাতা একটু পড়ে শোনাও। স্যার, হিউজ অ্যামাউন্ট অফ পটাশিয়াম ইজ আপটেক বাই প্লান্ট হুম ইফ অ্যাভেলেবল ইন সয়েল। আর হুম, এখানে হচ্ছে পটাশিয়াম আয়ন গাছের দ্বারা মানে ব্যাপক হারে আপটেক করে, কিন্তু গাছের তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু হুম, নির্দিষ্ট সীমার পরে আর ওই ইল্ড বাড়বে না, ইল্ড যা আছে তাই থাকবে। পারবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, তাহলে এটা তোমার এখান থেকে কোশ্চেন থাকলে ওই ফিগারটা দিয়া, হ্যাঁ, তারপরে এই তুমি যা বললা এভাবেই মানে লিখতে হবে আর কি, বুঝছো? তো এটা মূলত আহ, মানে আমরা ধরো জাস্ট আমি তো বলছিলাম ওইভাবে যে প্লান্টস হ্যাভ টেন্ডেন্সি টু আপটেক পটাশিয়াম এক্সেস অফ দেয়ার নিডস, তাই না? ইফ দ্য পটাশিয়াম ইজ অ্যাভেলেবল ইন সয়েল, এইভাবে আর কি মিলাই জেলে মানে লিখতে হবে, কিন্তু ফিগারটা দিয়ে একটু দেখাই দিতে হবে যে এখানে লাক্সারি কনজাম্পশন মানে কতটুকু আর তোমার রিকোয়ার্ড কতটুকু, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই ফিগারটা দেখো সবার খাতায় আছে কিনা, না থাকলে ফিগার মানে যাদের যারা ভালো করে আঁকাইছে সেখান থেকে একটু দেখে নিও, বুঝছো? আচ্ছা, আর লাক্সারি কনজাম্পশনের আর কোনো আলোচনা করছি? আর তো পাচ্ছি না স্যার। আচ্ছা, না পাইলে এই যে আজকে যেটা বললাম আমি, হ্যাঁ, লাক্সারি কনজাম্পশনের কনসিকুয়েন্সের যেটা আর কি, যে এটার আসলে মানে ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্ট হচ্ছে এটা ইনক্রিজ দ্য প্রোডাকশন কস্ট। কেন প্রোডাকশন কস্ট ইনক্রিজ হয়? ওই ডিউ সার প্রয়োগ করতে হয় টু স্যার তখন। দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সেস অ্যামাউন্ট অফ পটাশিয়াম ফার্টিলাইজার, ঠিক আছে? এটা বুঝছো কিনা? জি স্যার। এই কারণে মানে পটাশিয়াম ফার্টিলাইজার যেহেতু মনে করো লাক্সারি কনজাম্পশন, তুমি তো বুঝতেছো না যে আসলে মানে কি হচ্ছে, মানে চলে যাচ্ছে আর কি। তো তখন তোমার তো মানে ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপ্লাই করলে মনে করো যে বাড়তি খরচ হবে, এই কারণে প্রোডাকশন কস্ট বেড়ে যায়। আচ্ছা, এখন এটাকে আমরা হাউ টু সলভ দিস প্রবলেম বা হাউ টু ওভারকাম অর হাউ টু ইনক্রিজ দ্য পটাশিয়াম ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি, এটা কিভাবে বাড়ানো সম্ভব বলতে পারবা? এটাও কিন্তু বলছিলাম আমি ক্লাসে। স্প্লিট করে দিয়েছিল না তো? হ্যাঁ, স্প্লিট অ্যাপ্লিকেশন, থ্রো স্প্লিট অ্যাপ্লিকেশন, স্প্লিট অ্যাপ্লিকেশন, স্প্লিট অ্যাপ্লিকেশন করলে আমাদের এই মানে লাক্সারি কনজাম্পশনটা কম হবে, ঠিক আছে? তাহলে এই নতুন কিছু কিন্তু মানে এই কারো কারো জন্য হয়তো এটা নতুন হতে পারে আজকে যে আলোচনা করলাম, হ্যাঁ। তো সবাই মোটামুটি এগুলো একটু মানে সাম আপ করে নিও। আমি চেষ্টা করব যতটা মানে আমি একদম মানে বেশি আহ, মানে ভেজালের দিকে যাব না, হ্যাঁ। তারপরে অ্যাপ্লাইড জিনিস যেহেতু তোমরা মানে 8 সেমিস্টার, তোমাদের অ্যাপ্লাইড কোশ্চেন তো কিছু থাকবেই, কিন্তু সেটা আলোচনার বাইরে কিছুই থাকবে না, আলোচনার মধ্যেই থাকবে, ঠিক আছে? স্যার ওই
একটু এখন স্যার বলে দেন যে ওই কার পার্ট থেকে স্যার কয়টা কোশ্চেন থাকবে স্যার, আপনি কয়টা করবেন, সাইফুল স্যার, ফজলুল স্যার কয়টা থাকবে, বা কয়টা অল্টারনেটিভ থাকবে, অপশন থাকবে, এইগুলো একটু বলে দিন স্যার। আচ্ছা এখন ধরো আমরা তো এর আগে তো মানে গ্রুপ করি নাই, হ্যাঁ, না কিন্তু স্যার। আজকে আবার মানে ফজলুল হক স্যার বললেন যে একটু মানে গ্রুপ করলে ভালো হয়। তো দেখি এটা তো মানে এখন কালকে হয়তো বা সাইফুল স্যারও আসতে পারে, ফজলুল স্যারও যাবে কালকে। যদি ফজলুল স্যার থাকে, সাইফুল স্যার না থাকলেও কালকে আলোচনা করে তোমাদের জন্য যেটা সুবিধা হবে সেভাবেই করব আর কি। জি বুঝতে স্যার। পারছো? তোমাদের স্যার জন্য গ্রুপ করেন না স্যার, সুবিধা হয়। গ্রুপ না করলে হ্যাঁ, ভালো হয়েছে। গ্রুপ না করলে ভালো হয়। স্যার আচ্ছা গ্রুপ দেখা যাক, হয়তো ধরো যদি মানে গ্রুপ না করে পারলে ভালো হয়, আর যদি করিও তাও ধরো করলেও অপশন থাকবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো? এগুলো নিয়ে স্যার গ্রুপ করলেও আপনার কোশ্চেন গুলো স্যার 2 গ্রুপেই দিয়েন স্যার। আমার গ্রুপ মানে আমার গ্রুপ করলে হয়তো ধরো আহ আপনার কোশ্চেন গুলো স্যার স্প্লিট করে স্যার 2 গ্রুপে দিয়েন স্যার, তাতেও চলবে স্যার। আচ্ছা এই গ্রুপ না করে পারি কিনা, হ্যাঁ, জি স্যার। আর গ্রুপ করলেও অ্যাটলিস্ট আমার পার থেকে তো মনে করো 1-2টা কোশ্চেন বেশি পাবা আর কি। স্যার ঠিক আছে? স্যার আপনি গ্রুপ করলে আপনারটা 2 ভাগে দিয়েন স্যার, 2 গ্রুপে। এখন ধরো মানে ফজলুল স্যারের গ্রুপে হয়তো বা মনে করো যে নাও ঢোকা যাইতে পারে, হ্যাঁ, কিন্তু স্যারের গ্রুপ থেকে কোশ্চেন কম থাকবে। জি স্যার। ঠিক আছে, বুঝছো? মানে এই অপশনটা থাকবে আর কি, স্যারের গ্রুপ থেকে আহ, মানে একটু কোশ্চেন একটু কম দেওয়ার চেষ্টা করবো আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। গ্রুপ থাকেও, হ্যাঁ, স্যার কারণ আজকে ক্লাস শেষ করে দিন স্যার, 1টা বেজে গেছে। ক্লাস তো মোটামুটি তো আলোচনা তো সবই গেল। এখন তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। স্যার আর আজকে কোনো স্লাইড গুলো দিয়ে দিন স্যার। ঠিক। স্লাইড গুলো তোমাদেরকে দিয়ে দিব? স্যার জি স্যার। আচ্ছা সেটা দিতে পারবো কি, মানে কালকে প্রিন্ট করে দিব? জি স্যার দিলে ভালো হয় স্যার। আচ্ছা তাহলে প্রিন্ট করে দিয়ে দেবো না কালকে, সফট কপি দিলেই হবে স্যার। সফট কপি। জি স্যার, সফট কপি দিয়ে দিলে আমরা দোকানে দিয়ে দেবো স্যার, পরে প্রিন্ট করে নিয়ে নেবে সবাই স্যার। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে সফট কপি যে সালফারে একটু মানে কিছু উল্টাপাল্টা আছে আর কি, ওইটা একটু আমি ঠিক করে দেবো না, বুঝছো? তোমরা লিখে নেছো না ঠিকভাবে? জি স্যার। আচ্ছা তো ঠিকভাবে লিখে নিলে আমি তারপরে ওখানে অল্প একটু মানে অ্যানোমালিজ আছে, ওটা আমি ঠিক করে দিয়ে দেবো না তোমাদেরকে। হ্যাঁ, তো সবাই ভালোভাবে পরীক্ষা দেবা ইনশাল্লাহ। আমি কালকে ধরো বিকালে একটু ময়মনসিং এ যাবো আর কি। ময়মনসিং আমার এক্সটার্নাল হিসাবে ওরা ধরো ইনভাইট করছে, তোমাদের ব্যাচেরই পরীক্ষা। হ্যাঁ, তোমাদের ব্যাচের তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু 20 তারিখ থেকে। তো পরীক্ষার সময় তো থাকতে পারবো না, তারপরও কোনো অসুবিধা নাই, তোমরা ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দাও। আশা করি যে মানে সবাই ভালো করবা, ঠিক জি আছে? স্যার। তো সবাইকে ধন্যবাদ, আসলে ধন্যবাদ একটু বেশি করেই দেওয়া দরকার, কারণ অনেক রাত পর্যন্তই তো মানে সময় আহ, দিলা সবাই, একটা অলরেডি বেজে গেছে। আমার এখন 2টা কোশ্চেন বানাইতে হবে আর কি, বুঝছো? হ্যাঁ, আরো মনে হয় যে 2 ঘন্টা কাজ করতে হবে। ঠিক আছে, এই রাহাতকে একটু দেখলাম নাকি, রাহাত স্যার একটু আমি ভিডিওতে স্যার অ্যাটেন্ড করো। এতক্ষণ আমি রেসপন্স করছি স্যার, এটা আমার বন্ধুর আইডি দিয়ে। ও তাই না? জি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরও যদি কেউ কোনো কিছু মানে কোনো জায়গায় ফিগার বা কোনো কিছু না বুঝে থাকো, তাহলে কালকে 12টার মধ্যে আমার মানে চেম্বারে আসতে পারো। আমি 2-4 জনকে একটু ধরো হাতে কলমে বুঝাই দিলে, তোমরা যারা বুঝে না তাদেরকে একটু শেয়ার করলাম, ঠিক আছে? জি স্যার, আজকে শেষ করে দিন স্যার। হ্যাঁ, তো ওকে, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।